পৃথিবীতে তোমাদের স্বাগতম। আমাদের আজকে টপিক হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ, আর সেদিকে হচ্ছে পদার্থের আণবিক গঠন, আর তার মধ্যে আছে স্থিতিস্থাপকতা আর প্রবাহী পদার্থ। তো প্রথমে আমরা আলোচনা যাব হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ নিয়ে, এবং তার মধ্যে এগুলো রিলেটিভলি একটু ইজি অন্য চ্যাপ্টারগুলোর তুলনায়, কারণ মহাকর্ষ অভিকর্ষের ম্যাক্সিমাম কনসেপ্ট হচ্ছে তোমার বল নিয়ে, অভিকর্ষ বল নিয়ে। সো বলের যেহেতু ম্যাক্সিমাম অঙ্কই আগে করা তোমাদের বলবিদ্যায় বা গতিসূত্রে, ফলে এখানে আসলে ওরকম কমপ্লেক্স ম্যাথের তেমন একটা সমস্যা নেই। তবে এর মেইন টপিকগুলো কি কি? একটা হচ্ছে জি এর পরিবর্তন বিভিন্ন স্থানে স্থানে, আণবিক গতির কারণে, উচ্চতার কারণে, গভীরতার কারণে। সেই সাথে আছে মুক্তিবেগ, যে পৃথিবীর সারফেস থেকে মুক্তিবেগ কত কিংবা ডিফারেন্ট উচ্চতায় কত। স্যাটেলাইটের মোশন নিয়ে বিভিন্ন সূত্র আছে, যে স্যাটেলাইটের সার্টেন উচ্চতায় বেগ কত হবে, উচ্চতা কত হতে হবে, আর টোটাল এনার্জি কত কক্ষপথের। আর একদম শেষে আছে কেপলারের সূত্র, এবং যদি এটা সিরিয়ালে কিন্তু কেপলারের সূত্র লাস্টে দেওয়া, কিন্তু তোমরা মাথায় রেখো যে কেপলারের সূত্র কিন্তু অনেক বেসিক, শুরু থেকে আসছে কেপলারের সূত্র, এরপর অনেক পরে নিউটনের সূত্র এবং বাকিগুলো। ঠিক আছে, তাহলে আলোচনা যাবে। তো জি এর পরিবর্তন আমরা আসলে ফর্মুলাগুলো ডিরাইভ করতে যাচ্ছি না, তোমরা অলরেডি জানো। যেমন তোমাদের মনে আছে আশা করি যে এই যদি হয় পৃথিবী, আর ব্যাসার্ধে একটা গোলক কল্পনা করলে, এবং তার উপরে এম ভরে যদি একটা বস্তু থাকে যার ডিমেনশন অনেক ছোট পৃথিবীর তুলনায়, তাহলে আমরা জানলাম কি, জি সারফেসে হবে ক্যাপিটাল জি মহাকর্ষীয় ধ্রুবক, এম হচ্ছে পৃথিবীর ভর ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, তো একইভাবে পৃথিবী থেকে যদি সারফেসে না থেকে তার থেকে একটা উচ্চতায় থাকি, দ্যাট ইজ পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায় যদি থাকা হয়, তাহলে সেই ক্ষেত্রে কেন্দ্র থেকে দূরত্ব কিন্তু আর না, ঠিক আছে, ভার কেন্দ্রের দূরত্ব হবে আর প্লাস এইচ। তাহলে সেই ক্ষেত্রে মানে এইচ উচ্চতায় জি এর ভ্যালু হবে জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। ওকে, আর এরপর আমরা আরো পড়েছি যে পৃথিবীর সারফেস থেকে যদি এইচ গভীরতায় নেমে যাও, উপরে না গভীরে, তাহলে সেই ক্ষেত্রে একটা ব্যতিক্রম আমরা খেয়াল করেছি। সেটা হচ্ছে এতক্ষণ ধরে পৃথিবীর ভর হিসেবে আমরা ক্যাপিটাল এম ইউজ করেছি, মানে পুরো টোটাল পৃথিবীটা। কিন্তু এরপরে আমরা জানতে পারলাম যে না, পৃথিবীর ভেতরে চলে গেলে এই যে বাইরের ম্যাসটুকু দেখতে পাচ্ছ শেলের মতো, যে সেই পুরো একটা শেল, এরা পৃথিবীর উপর কোনো ভূমিকা ফেলতে পারে না। অনেকটা এভাবে ভাবতে পারি যে এটাকে যদি অ্যাক্সিস সিস্টেম ভাবো, তাহলে এর উপরে কিন্তু কিছু ম্যাস আছে, এই যে অল্প ম্যাস, আর নিচে ম্যাস কিন্তু অনেক বেশি। তাহলে দেখে মনে হতে পারে যে নিচে ভর যেহেতু বেশি, আর যেহেতু এফ ইকুয়াল টু আমরা কি জানতাম, জি m1 m2 বাই আর স্কোয়ার, তার মানে এটা ভরের গুণফলের সমানুপাতিক। যেখানে ভর বেশি ওখানে টানটাও বেশি আমরা আশা করছি, আর উপরে ভর কম টানটাও কম, ফলে মনে হতে পারে যেন ভেতরে একটা টান আছে লব্ধি নিচের দিকে, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু তা না। এই দুটো টান পরস্পর সমান। এর কারণটা কি? যদিও উপরে ভর কম কিন্তু দূরত্ব কিন্তু খুব ক্লোজ, আর যদিও নিচে অনেক বেশি ভর কিন্তু বেশ দূরত্ব। তাহলে এখানে খেয়াল করো, শুধু ভরের গুণফলের সমানুপাতিক, সেই সাথে কিন্তু আবার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে দূরত্ব যত কাছে হবে বল তত বেশি, আর দূরত্ব যত বেশি হবে বল তত কম, বর্গ হারে কম। সো বুঝতে পারতেছে এখানে ভর বেশি দূরত্ব বেশি, ফলে যা বল হবে উপরে ভর কম দূরত্ব কম, ফলে বল মোটামুটি আমরা আশা করতে পারি সেম হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে জি এর পরিমাণটা এইচ গভীরতায় ওরকম আর লেখা যাবে না, বেসিক্যালি লিখতে হবে জি এম না লিখে জি এম প্রাইম। এই এম প্রাইমটা কতটুকু? এই যে ভেতরে যে ডট ডট দেওয়া ছোট গোলকটা। ওকে, আর বাইরের পুরাটাকে আমরা শেল হিসেবে বিবেচনা করব, নারিকেলের খোলক যেটা থাকে। আর কোন শেলের ভেতরের যে কোনো পয়েন্টে ওর জন্য, ওই বাইরের শেলটার জন্য মহাকর্ষীয় বলের মান হবে 0। ওকে, তাহলে একমাত্র বল কাজ করবে হচ্ছে ভেতরের টুকু, শেলের বাইরের টুকু। তাহলে আমরা লিখতে পারি জি এম প্রাইম ডিভাইডেড বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার। আর মাইনাস এইচ কেন? টোটাল ব্যাসার্ধ হচ্ছে আর, আর ভেতরের ব্যাসার্ধ হচ্ছে আর মাইনাস এইচ। তাহলে সেখান থেকে আমরা ডিরাইভ করতে পারছিলাম, যাদের মনে আছে। এখানে খেয়াল করে দেখো, জি আর আর স্কোয়ারকে আমরা আলাদা করে দিলাম। ভরকে লেখা যায় কি, ঘনত্ব ইনটু আয়তন। আর পারফেক্ট গোলক ধরলে আমরা এটাকে লিখতে পারি জি বাই আর স্কোয়ার রো 4/3 পাই আর কিউব। তাহলে আলটিমেটলি আমরা একটা কমন ফর্মুলা আছে, যেটা আমরা এটাও মনে রাখবো সবসময়, 4/3 পাই রো জি আর। এই আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। তাহলে এটা লিখলে এরকম এখান থেকে আনা যাবে 4/3 পাই রো জি, আর এর বদলে হবে আর মাইনাস এইচ। মনে রাখবো এখানে রোটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি আমরা, তাই এটাকে বলা হয় গড় ঘনত্ব। মানে ঘনত্ব কম আছে বেশি আছে, কিন্তু আমরা ইউজ করতেছি গড় ঘনত্বটা। তো এবার আমাদের মেইন আলোচনা আসা যাক, যে এই যে আমরা শুনলাম পৃথিবীর সারফেসে জি এর মান হয় ম্যাক্সিমাম, এবং সেটার ভ্যালু কত, জি ইকুয়াল টু ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার। এরপর আমি যত উপরে যেতে থাকবো সারফেস থেকে তত কমতে থাকবে জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। ওকে, আর প্লাস এইচ দূরত্বটা কিন্তু সেন্টার থেকে মাপা, খেয়াল করে দেখো এই পুরা সেন্টার থেকে দূরত্বটা হচ্ছে আর প্লাস এইচ।
ওকে, এখন একটু খেয়াল করে দেখো, যত ভেতরে যেতে থাকবো সেন্টারে গিয়ে আমরা একটু আগে খেয়াল করলাম যে সেন্টারে গিয়ে জি এর ভ্যালু হবে 0। কেন? ওই যে একটু আগে আমরা প্রমাণ করেছিলাম সেন্টারে বা এইচ গভীরে জি এর ভ্যালু হচ্ছে 4/3 পাই রো জি আর মাইনাস এইচ। তো আমরা যখন সারফেস থেকে যখন নামতে একদম আর গভীরে চলে যাব, তখন এইচ এর ভ্যালুটাই কিন্তু আর। তখন খেয়াল করে দেখো জি এইচ প্রাইম মানে এত গভীরে 4/3 পাই রো জি আর মাইনাস আর, সো আলটিমেটলি 0। পৃথিবীর কেন্দ্রে কোনো ত্বরণ থাকবে না। তো তাহলে আমরা বুঝতে পারতেছি এখানেও কম, এখানে ম্যাক্সিমাম, এখানেও কম। তাহলে গ্রাফটা কেমন হওয়া উচিত? আমরা এখন একটা গ্রাফ দেখাবো যার উপরে থাকবে জি এর মান ডিফারেন্ট উচ্চতায় বা গভীরতায়, আর এখানে থাকবে এই আর এর পরিচয়টা খেয়াল করো, কেন্দ্র থেকে দূরত্ব। এটা কিন্তু পৃষ্ঠ থেকে না, কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে এই পয়েন্টটা কি? এই পয়েন্টটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। তাহলে বলো তো ওই পয়েন্টে জি এর মান কত? ওই পয়েন্টে জি এর মান হবে 0। আমরা এইমাত্রই ডিরাইভ করে দেখাচ্ছি। আর এরপর আমি যত ডানে যেতে থাকবো তত আমি কোথায় যাচ্ছি? তত আমি পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠের দিকে যাচ্ছি। এরপর আরো যদি ডানে যেতে থাকি, সেই পৃষ্ঠ ছাড়িয়ে আমি আরো উপরের দিকে করতেছি। ওকে, তাহলে পৃথিবীর কেন্দ্রে হচ্ছে 0, এরপর যাচ্ছি এই দূরত্বটা, এই যে যাচ্ছি আর এর মান বাড়তেছে। এগুলো সবই আর, সেন্টার থেকে মাপা দূরত্ব। শুরুতে আর এর মান ছিল 0, এই পয়েন্টে আর এর মান হচ্ছে আর, এই পয়েন্টে আর এর মান হচ্ছে আর প্লাস এইচ, বাড়তেছি। তাহলে দেখো শুরুতে আমরা জানি এখানে 0, বাড়তে পৃথিবীর পৃষ্ঠে মানে ব্যাসার্ধ পরিমাণ দূরত্বে এটা ভ্যালু হবে ম্যাক্সিমাম, এবং সেটা আমরা জানি, সেটা ভ্যালু হচ্ছে জিএম বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এরপর আবার জানি এইটা ক্রস করে যাওয়ার পর আবার কমতে থাকবে, কিন্তু আমরা এটাও জানি সেটা কমতে কখনো শেষ হবে না। কারণ খেয়াল করো, ওই এইচ উচ্চতায় এটার ভ্যালু হচ্ছে জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তা আর প্লাস এইচ এই দূরত্বটা কিন্তু আমরা মাপতেছি সেন্টার থেকে, তাহলে আসলে লেখা যায় জিএম বাই স্মল আর স্কোয়ার। তাহলে এই আর যদি একমাত্র অসীম হয়, মানে অনেক দূরত্ব হয়, তখন এটার ভ্যালু হবে 0। তার মানে এটা কিন্তু আমাদের দৃষ্টিগ্রাহ্য কোনো লিমিটে 0 হচ্ছে না। তো কমন সেন্সই বলে এটা আসলে দূরত্ব বর্গের ব্যস্তানুপাতে কমবে। এই যে এরকম হাইপারবোলিক একটা শেপের মতো দেখাবে, এটা কিন্তু ছেদ করবে না। এখানে অসীম দূরে যাবে, অসীম তটাকারে এখানে বাড়তে থাকবে, কিন্তু কখনোই ছেদ করবে না। তাহলে এটা হচ্ছে জি এর ভেরিয়েশন। সেন্টার হচ্ছে 0। এরপর সরল রৈখিক ভাবে, কিভাবে বুঝলাম সরল রৈখিক ভাবে? এই যে আমাদের এই সমীকরণটার দিকে তাকাও, এর মধ্যে 4/3 পাই রো জি পুরোটাই কনস্ট্যান্ট। তাহলে জি কে আমি যদি ওয়াই ধরি আর সামনের কনস্ট্যান্টটাকে কে ধরি, আর আর মাইনাস এইচ এটা কিন্তু সেন্টার থেকে মাপা দূরত্ব। খেয়াল করে দেখো, এইচ গভীরতায় যদি নেমে যায়, তাহলে আর মাইনাস এইচ হচ্ছে সেন্টার থেকে দূরত্ব। সেটাকে আমরা লিখতে পারবো আর, মানে আমাদের এই ক্ষেত্রে এক্স। তাহলে আসলে এটা কি দাঁড়াচ্ছে? ওয়াই ইকুয়াল টু এম এক্স। সো গ্রাফটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। ওকে, আর বাকিটা তো আমরা দেখতেই পাচ্ছি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে হ্রাস পাবে। আরেকটা খুব সিম্পল বাট লক্ষ্য করার একটা বিষয় আছে, সেটা হচ্ছে সারফেসে জি এর ভ্যালু আমরা জানলাম জি এম বাই আর স্কোয়ার। প্রচুর ইউজ করেছি আমরা এই ফর্মুলা, যে জি এম এর উপর ডিপেন্ড করে না, স্থানের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এটাকে আমরা যদি একটু পক্ষান্তর করে লিখি, মানে বজ্রগুণন করে, তাহলে লেখা যায় বাম পক্ষে হচ্ছে জি আর স্কোয়ার, ডান পক্ষে হচ্ছে জি এম। তো খেয়াল করার বিষয়, আমরা এইমাত্রই দেখলাম বিভিন্ন উচ্চতায় বা বিভিন্ন ডিস্টেন্সে জি এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়, এবং ওগুলো যদি চেঞ্জ হয় আরও আর সেম থাকবে না। পৃষ্ঠ থেকে যদি উপরে যায় আর এর ভ্যালু হয়ে যাবে আর প্লাস এইচ, যদি নিচে যায় ভ্যালু হয়ে যাবে আর মাইনাস এইচ, এবং করেসপন্ডিংলি জি এর মানটাও চেঞ্জ হতে থাকবে। কিন্তু দারুণ ব্যাপারটা হচ্ছে ডান পক্ষে যে রাশি দুইটাই কিন্তু কনস্ট্যান্ট, বোথ জি এম পুরোটা কনস্ট্যান্ট, ফলে গুণফলটা কনস্ট্যান্ট। আর ডান পক্ষ যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এখানে সমান চিহ্ন মিন করতেছে বাম পক্ষ কনস্ট্যান্ট হতে বাধ্য। তার মানে জি এবং আর স্কোয়ার এই রাশি দুটার গুণফলটা কনস্ট্যান্ট হতে হবে। কেন বারবার এমফাসিস করতেছি? এর মানে হচ্ছে কখনোই যদি কোনো একটা সূত্রের মধ্যে জিএম পাও, এরকম সূত্র প্রচুর আছে, স্পেশালি স্যাটেলাইটের বেগের রাশিমালাতেই আছে জিএম বাই ওকে আর প্লাস এইচ, এরকম ছিল। তো এরকম যত জায়গায় জিএম টার্মটা পাবা, তখনই তার বদলে কি বসাতে পারবো আমরা? জি আর স্কোয়ার। এটা দেখে অনেকেই ভয় পায় যে স্যাটেলাইট গুলো কোথায় থাকে, একটু খেয়াল করো। এটা ধরলাম পৃথিবী, তাহলে তার থেকে স্যাটেলাইট থাকলে এইচ উচ্চতায়, তাহলে সেন্টার থেকে হচ্ছে আর প্লাস এইচ উচ্চতায়, ধরলাম এটা হচ্ছে সেই স্যাটেলাইট, সে ঘুরতেছে কক্ষপথে। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে এইখানে জি এর মান তো আর জি নাই, এটা তো একটা এইচ উচ্চতার জি, নতুন জি, এবং দূরত্ব নিশ্চয়ই আর নেই, আর এখানে দূরত্ব কিন্তু হয়ে যাবে আর প্লাস এইচ। সো যারা ভয় পাচ্ছিলাম যে আমরা জি এম পাইলে সেখানে কিভাবে জি আর স্কোয়ার লিখবো, কারণ ওখানে তো আরও নেই জিও নেই, কিন্তু দারুণ ব্যাপার হচ্ছে সেখানে জি চেঞ্জ হয়ে জি প্রাইম হয়ে গেছে, আরও কিন্তু আর আগেরটাই নেই, আর হয়ে গেছে আর প্লাস এইচ হোল স্কোয়ার।
এটা মিন করে জি একদিক দিয়ে কমে গেছে, দূরত্ব একদিক দিয়ে বেড়ে গেছে, যাতে করে এই গুণফলটা সবসময় কি থাকে, গুণফলটা কনস্ট্যান্ট থাকে। সো অবশ্যই খেয়াল রাখবা, যেখানে জিএম সেখানে নির্দ্বিধায় জিআর স্কোয়ার বসাতে পারবো, কিন্তু ভুলেও কিন্তু এই কাজটা করা যাবে না। অনেকে এই ভুলটা করে, দেখে যে নতুন উচ্চতায় উচ্চতা চেঞ্জ করে আর প্লাস এইচ হোল স্কোয়ার লিখে ঠিকই, কিন্তু জি রেখে দেয় আগের মতো। এটা করা যাবে না। আবার অনেকে করে দূরত্ব রাখে ঠিকই আর স্কোয়ার, নতুন উচ্চতার জি ইউজ করে, মানে 9.8 এর চেয়ে কম যেটা ভ্যালু দেওয়া থাকে কোয়েশ্চেনে সেটা বসায়, কিন্তু আর কিন্তু চেঞ্জ করে না। এটা কিন্তু মোটেই হবে না। গুণফল ধ্রুবক থাকতে হবে, একটা কমলে বা একটা চেঞ্জ হলে বাকিটা চেঞ্জ হতে বাধ্য, সো দ্যাট তাদের গুণফলটা হয়ে যায় জিএম এর সমান। তো এটা হচ্ছে সেই বিখ্যাত অঙ্ক যে একটা পৃথিবীর পৃষ্ঠ থেকে আমি যদি সেন্টারকে ধরে একটা টানেল খুঁড়ি এবং একটা বস্তুকে ছেড়ে দিই, তাহলে এটা কিভাবে পড়বে, মানে সিচুয়েশনটা বুঝতে পারতেছো? যে এরকম একটা কথা বলতাম না আমরা, যে বাংলাদেশের অপোজিটে যেহেতু আমেরিকা, তাহলে আমরা কি টানেল খুঁড়ে খুঁড়ে আমেরিকায় চলে যেতে পারবো কিনা? তো বোধহয় এটা অনেকটা ক্লিশে হয়ে গেছে। আমরা আশা করি সবাই জানি যে এটা আমরা সরলসন্ধিতে স্পন্দন আরো ডিটেইল আলোচনা করব, কারণ আসলে এই মোশনটা হবে দেখতে এরকম, একটা বস্তুকে যদি ওই গর্তে ছেড়ে দিই তাহলে সে প্রথমে খুব দ্রুত পড়বে, পড়তে পড়তে তার বেগ বাড়তে থাকবে, কিন্তু ত্বরণ কমতে থাকবে। ত্বরণ কমার মানে কিন্তু বেগ কমা না, হ্যাঁ, ত্বরণ কমার মানে হচ্ছে স্লো রেটে বাড়বে, কিন্তু বাড়বে। তাহলে এখানে বেগ হচ্ছে 0, বাড়তেছে বেগ বাড়তেছে, স্লোলি বাড়তেছে, বাট বাড়তেছে, এখানে বেগ হবে ম্যাক্সিমাম। এরপর যখন নিচে যাবে আবার উল্টা দিকে টান খাবে, কারণ পৃথিবী সবসময় কেন্দ্রের দিকে টানবে। ওকে, টান খেলে কি হবে, মন্দন হবে, ফলে বেগ যা ছিল অনেক স্পিড সেটা ধীরে ধীরে কমতে এখানে 0। এরপর বিশাল টান খাবে, কারণ ততক্ষণে কিন্তু পৃষ্ঠে পৌঁছে গেছে এবং পৃষ্ঠের ত্বরণের মান হবে অনেক, ফলে আবার বাড়তে এখানে ম্যাক্সিমাম, কমতে এখানে মিনিমাম। ফলে সিচুয়েশনটা হবে কি, সরল সন্ধিত স্পন্দন। তো ওই সরল সন্ধিত স্পন্দনের দিকে আমরা নেক্সট চ্যাপ্টারেই যাব। তবে আপাতত আমাদের কনসার্ন হচ্ছে মহাকর্ষ নিয়ে। কোয়েশ্চেন করছে আর দূরত্বে বল কত, এই আরটা হচ্ছে কেন্দ্র থেকে পরিমাপ করা, এই সেন্টার থেকে আর দূরত্বে বলটা কত হবে, ফোর্স। তাহলে আমরা জানি আর দূরত্বে এই গোলকটা কিন্তু পুরো গোলকের ভর নেওয়া যাবে না, এটা আমরা আগে আলোচনা করেছি। ফলে এফ হবে জি, ছোট বস্তুটার ভর, পৃথিবীর ভর, কিন্তু এটা হবে ওই আর দূরত্বের যে গোলকটা সেটার ভর, জি এম এম বাই আর স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, খেয়াল করে দেখো, জি এম বাই আর স্কোয়ার ইন্টু এই ম্যাসটাকে কি লেখা যায়, ঘনত্ব ইন্টু ওইটার আয়তন, ভলিউম। তাহলে আমরা এখান থেকে ভেঙে লিখতে পারি জি এম বাই আর স্কোয়ার, ছোট হাতের এম হবে, ইন্টু রো ইন্টু 4/3 পাই, ক্যাপিটাল আর হবে না, ছোট আর। তাহলে এটাকে ভেঙে লিখলে দাঁড়াবে 4/3 পাই রো জি এম আর, এবং এটা কিন্তু স্কেলার রাশিতে লিখেছি আমি, হ্যাঁ। এবং খেয়াল করে দেখছো এই আর বাদে পুরোটাই কিন্তু কনস্ট্যান্ট। এবং আমি যদি একটু ভেক্টর ফর্মে লিখতে চাই তাহলে চেহারাটা হবে এরকম, এফ আকর্ষণ বল নিচের দিকে টানবে বা কেন্দ্রের দিকে টানবে, কিন্তু এই আর গুলো আমরা মাপি কি, সেন্টার থেকে পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। তাই কেন্দ্র থেকে কত দূরে, তাহলে সেন্টারের দিকে হচ্ছে বলটা আর অবস্থান ভেক্টর হচ্ছে বাইরের দিকে, ফলে পরস্পর বিপরীত ভেক্টর কিন্তু তারা। ফলে আমি কিন্তু এটা লিখতে পারবো না আসলে 4/3 পাই রো জি এম ইন্টু আর ভেক্টর, এই কথাটা লেখা কিন্তু ভুল হবে, কারণ এই ভেক্টর আর এই ভেক্টর দুটো ভেক্টর সমান হতে পারবে যদি এবং কেবল যদি তারা মানে এবং সেই সাথে দিকেও সমান হয়, কিন্তু আমরা দেখলাম দিক তাদের অপোজিট। তাহলে দিক সেম বানানোর উপায় কি, সামনে একটা মাইনাস দেওয়া লাগবে। এখন দেখো চেহারাটা কিন্তু অবিকল, আমরা যারা সরলসন্ধিত স্পন্দন বা স্প্রিং বলের ক্ষেত্রে শিখছিলাম F = -kx, মনে আছে সেখানে এই যে প্রত্যয়নী বলটা কার সাথে সাথে বাড়ে, যত তুমি স্প্রিংকে প্রসারিত করবা তত বেশি ফোর্স। সিমিলারলি এখানে যত তুমি দূরে যাবা, কাইন্ড অফ স্প্রিং প্রসারিত করতেছি যত, এখানে সবচেয়ে বেশি টান সে খাবে। ওকে, আর স্প্রিং যখন শিথিল অবস্থায় মানে সাম্যাবস্থায় আছে তখন সে আদৌ টান খাবে না। তাহলে এটা হচ্ছে সরলসন্ধিত স্পন্দনের বলটার বৈশিষ্ট্য। তাহলে আমরা এখান থেকে কে এর একটা অ্যানালজি দিয়ে কে সমান লিখতে পারি 4/3 পাই রো জি এম, এই হচ্ছে কে এর মান। তাহলে এখন এটা থেকে আমরা কি বের করতে পারবো, আর দূরত্বে বেগ কত। তো একটা চ্যাপ্টারে নতুন কিছু না, আগের ফর্মুলাগুলোই লাগবে, আবারও সেই যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র, যে এই পয়েন্টের নাম দিলাম আমি এ পৃষ্ঠটার, আর বি পয়েন্টের নাম যেখানে আর দূরত্ব। তাহলে এ পয়েন্টে মোট শক্তি হবে বি পয়েন্টের মোট শক্তি, আমরা এখানে লস বা ফ্রিকশন অ্যাভয়েড করতেছি। তাহলে এ পয়েন্টে পুরাটাই তো বিভব শক্তি, কারণ তার কোনো গতি নেই, স্টার্টিং এ ছেড়ে দিয়েছো সিম্পলি। তাহলে বিভব শক্তি আমরা জানি স্প্রিং এর ক্ষেত্রে মনে পড়ে 1/2 × kx², কিন্তু আমাদের এখানে দূরত্বটা হচ্ছে আর, সাম্যাবস্থা থেকে কত দূরে আছে, প্লাস এই আরটাও কিন্তু আবার আমরা এখানে জানি এই পৃষ্ঠে যখন থাকবে তখন আর এর ভ্যালুটাই হচ্ছে ক্যাপিটাল আর,
তাহলে আমরা লিখতে পারি হাফ কে আর স্কোয়ার, আমাদের এই পৃথিবীর উপযোগী করে লিখলাম। আর গতিশক্তি কত? 0। ওদিকে বি পয়েন্টে কিন্তু দুইটাই আছে, সে অলরেডি আছে কিন্তু সেন্টার থেকে আর দূরত্বে, অতএব তার মধ্যে অবশ্যই একটা বিভব শক্তি থাকবে হাফ কে আর স্কোয়ার, আর সেই সাথে গতিশক্তি থাকবে হাফ এম ভি স্কোয়ার। এই ভিটাই কিন্তু তোমার কাছে চাওয়া হয়েছে যে আর দূরত্বে তার বেগ কত হবে। তাহলে এটা একটু সলভ করলে সুন্দর একটা ফর্মে নিয়ে আসতে পারি আমরা। হাফটা বাদ দিলাম, তাহলে থাকবে কে কমন নিলে আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইকুয়াল টু এম ভি স্কোয়ার, অর্থাৎ ভি সমান হবে কে বাই এম আর স্কোয়ার এর রুট। এখান থেকে আমরা কে এর মান জানি, রো দেওয়া থাকলে বা রো বেরো করা যায়, আর ম্যাথ আর ওখানের ম্যাথ কিন্তু কাটা যাবে, ফলে ম্যাথ আমাদের লাগতেছে না। এবং একটা দারুণ ব্যাপার খেয়াল করবা, আমরা জানি পৃথিবীর মুক্তিবেগ পৃষ্ঠ থেকে হচ্ছে 11.1 বা 2 অনেক ক্ষেত্রে বলে 11.1 কিলোমিটার পার সেকেন্ড। এটা কিন্তু বেশ বড় বেগ, কারণ এই বেগে ছুঁড়ে মারতে পারলে সে পৃথিবীর মায়াকাটে চলে যায়। এবং এই ভেলোসিটিটা এটা কিন্তু আর এর উপর ডিপেন্ড করে, তাই তো? এখন বলছি কেন্দ্রে বেগটা কত হবে, তাহলে কেন্দ্রে যদি চলে আসে ততক্ষণে আর এর মানটা কত হয়ে গেছে, কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব কত, আর ইকুয়াল টু 0, তখন বেগটা হয়ে যাবে কে বাই এম আর স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার। এই কে বাই এম কাটাকাটি করে তোমরা যদি ভ্যালু ট্যালু বসাও, যেমন কে এর মান হচ্ছে 4/3 পাই রো জি, আর ওই এম আর এই নিচের এমটা কাটা যাবে, থাকবে আর স্কোয়ার, এটা রুট। তোমরা করে দেখবা, সলভ করে দেখবা, এটার ভ্যালু প্রায় 7 কিলোমিটার পার সেকেন্ড আসতেছে। মানে সেন্টারে কিন্তু একটা বিশাল বেগ পাবে, আর পাবেই না কেন, এটা কিন্তু ম্যাক্সিমাম বেগ। এখান থেকে শূন্য থেকে শুরু করে বাড়তেছে 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 বাড়তেছে, প্রত্যেকটা বিন্দুতেই ত্বরণ, যদি সেই ত্বরণের মানটা কমতেছিল বাট বেগ কিন্তু অল দ্য টাইমস বাড়তেছিল। এটা অনেক একটা পপুলার অঙ্ক, সেটা হচ্ছে আমরা যে এখন বিষুবীয় অঞ্চলে দাঁড়ানো, এই যে বিষুবীয় বৃত্তটা আমি আঁকলাম, বিষুবীয় অঞ্চলে আমরা যারা আছি কিংবা যে কোনো পয়েন্টেই, মানে যে কোনো অক্ষাংশ হলেও চলবে, এরা কিন্তু পৃথিবীর সঙ্গে গেঁথে থাকা উচিত, এবং আমরা অলরেডি আছি, এবং এই জন্যই আমরা কিন্তু ওজন অনুভব করতে পারি। কারণ আমাদের পৃথিবীর ভেতরে ঢুকে যাওয়ার কথা ছিল গ্র্যাভিটি টানে, কিন্তু মাটিতে গিয়ে চাপ দিলাম, ফলে অভিলম্ব প্রতিক্রিয়া পাচ্ছে, এবং সেটাই আসলে আমাদের ওজনের অনুভূতিটা দেয়। তো কোয়েশ্চেন করছে যে আমরা যখন এই পৃথিবীতে লেগে ঘুরতেছি, তাহলে আমরা কিন্তু একটা বৃত্তপথ রচনা করতেছি। যেমন আমরা যদি বিষুবীয় অঞ্চলে থাকি তাহলে বিশাল একটা বৃত্ত, তারপর যদি আমি এই পয়েন্টে থাকি বা এই পয়েন্টে থাকি তাহলে এখানে কিন্তু একটা ছোট বৃত্ত, মানে এরকম সবাই কিন্তু বৃত্তপথে ঘুরতেছি। তো বৃত্তপথের জন্য অবশ্যই কোনটা নেসেসারি, অবশ্যই ওই বৃত্তের কেন্দ্রের দিকে একটা কেন্দ্রমুখী বল, এবং সেই কেন্দ্রমুখী বলটা কিন্তু সাপ্লাই দেওয়ার জন্য একজন থাকে। তো আমাদের এখানে সাপ্লাই দেওয়ার ফোর্স তো গ্র্যাভিটেশনাল ফোর্স বা ওজন, এমজি আর কি, ওজন না এমজি। তো সেই এমজি থেকে পুরাটাই কিন্তু কেন্দ্রমুখী বল লাগবে না, কারণ বৃত্তপথে ঘুরতে হলে কত বল লাগবে বা কেন্দ্রমুখী বল লাগবে সেটা কিন্তু ডিপেন্ড করে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, তার মানে তার কত বেগে ঘুরতেছে এটার উপর ডিপেন্ড করে। তো দেখা যায় বর্তমানে যে আমরা যত বেগে পৃথিবীর সাথে লেগে ঘুরতেছি তার জন্য এমজি থেকে অল্প ধার নিলেই চলে, আর বাকিটুকু দিয়ে এমজি আমাদের গেঁথে রাখতে পারে। অল্প ধার দিয়ে সে বৃত্তে আমাদের বজায় রাখে, আর বাকি বলটা দিয়ে চাপ দিয়ে ধরে রাখে। ফলে এমজি তো ছিলই, তা থেকে ওই এম ভি স্কোয়ার বাই আর পরিমাণ ধার দিয়ে দিছে, ফলে এখন যেটা আছে ওটাই হচ্ছে আমাদের ওজন, যেটাকে অনেক বই আপাত ওজন বা এরকম লেখে, ওইটাই ওজন। আসলে আপাত বলে কোনো কথা নেই, এমজিটা ওজন না, ওজন হচ্ছে যতটুকু চাপ তুমি খাবা অ্যাকচুয়ালি। তো কোয়েশ্চেন হচ্ছে বর্তমানে যেহেতু আমরা যথেষ্টই চাপ খাচ্ছি, তাহলে একটু কমন সেন্স যে এই এমজি থেকে পুরোটা ধার করতে পারেনি, পুরোটা ধার দরকার নেই আসলে তার, তাহলে এমজি এখন মাচ গ্রেটার দেন এফসি, কেন্দ্রমুখী বল দিয়েও তার অনেক রয়ে গেছে। কিন্তু কোয়েশ্চেন করছে এই কোয়েশ্চেনটা যে পৃথিবী এখন যে কৌণিক বেগে ঘুরতেছে, সাপোজ এখন কৌণিক বেগ হচ্ছে ওমেগা, এর চেয়ে কত বাড়তি কৌণিক বেগে ঘুরলে বা কত গুণ কৌণিক বেগে আরো যদি স্পিড বাড়ে তাহলে এম ভি স্কোয়ার বাই আর কে লেখা যায় এম ওমেগা স্কোয়ার আর, তোমরা জানো ভি সমান ওমেগা আর। তাহলে স্পিড যত বাড়াবো কৌণিক স্পিড তত বেশি আমার কেন্দ্রমুখী বল লাগবে, তাহলে সেটা দেবে কে, এখনো যেহেতু বড় আছে এমজি, সে দিতেই থাকবে। এমন একটা মোমেন্ট আসবে যখন ওমেগার ভ্যালু এত বেশি, যখন এমজি পুরাটাই দিয়ে দিছে, তখন এই পার্টটা হয়ে যাবে 0 এবং আমাদের চাপ দেওয়ার মতো আর কোনো বল অবশিষ্ট নাই। তখন আমরা সিম্পলি কি ভাসতে থাকবো, এবং এর চেয়ে বেশি একটু স্পিড বাড়লে, সামান্য একটু স্পিড বাড়লে আমরা ছিটকে চলে যাবো। তো ওই কোয়েশ্চেনটাই করছে বর্তমান কৌণিক বেগের কত কৌণিক বেগ হলে আমরা বিষুবীয় অঞ্চল থেকে ছিটকে পড়ে যাব। তো আমরা ধরলাম বর্তমান কৌণিক বেগ তো ওমেগা, তখন কৌণিক বেগ লাগবে এন ওমেগা, মানে তার চেয়ে এন গুণ বেশি, সেই এন এর মানটাই আমাদের নির্ণয় করতে হবে। তো বর্তমানে আমরা তো দেখলামই বর্তমানের জন্য কিন্তু এমজিটা অনেক বড় এম ওমেগা স্কোয়ার আর এর তুলনায়, কিন্তু যখন এই সিচুয়েশন আসবে তখন কিন্তু আর অনেক বড় থাকবে না, বরং সমান হয়ে যাবে, পুরাটাই সাপ্লাই দিয়ে বসবে কেন্দ্রমুখী বল হিসেবে। তখন কিন্তু ওমেগা লেখা যাবে না, তখন লিখতে হবে এম এন ইন্টু ওমেগা স্কোয়ার আর।
তখন যে কেন্দ্রমুখী বলটা নেসেসারি ওই পুরাটাই এমজির কাছ থেকে ধার করবে। তাহলে চাপ দেওয়ার বল আর অবশিষ্ট থাকবে না, ওজন থাকবে না। তাহলে আমরা লিখতে পারি mg ইকুয়াল টু m n স্কোয়ার ওমেগা স্কোয়ার আর m কাটা, অর্থাৎ n ইকুয়াল টু g বাই ওমেগা স্কোয়ার আর এর রুট। এর মধ্যে ওমেগা কিন্তু তোমরা ডিটারমিন করতে পারো। ওমেগা সমান কি জানি আমরা, টোয়াইস পাই ডিভাইডেড বাই টি, আর টি হচ্ছে একবার আবর্তনকালের সময়। তো একবার আবর্তন করতে কত সময় লাগে আমরা জানি, পৃথিবীর জন্য 24 ঘন্টা। তাহলে 2 পাই বাই 24 ইন্টু 60 দিয়ে মিনিট আরো 60 দিয়ে সেকেন্ড কনভার্ট করলাম, এটা রেডিয়ান পার সেকেন্ড আসবে। এই ওমেগাটা যদি এখানে বসাও আর এর ভ্যালু যদি 6400 কিলোমিটার বসাও, তাহলে দেখতে পাবা এন এর মানটা প্রায় 17। তার মানে পৃথিবী বর্তমানে যে স্পিডে ঘুরতেছে তার চেয়ে যদি প্রায় 17 গুণ বাড়তি স্পিডে সে ঘোরে, তাহলে বিষুবীয় অঞ্চলে এরকম ফ্লোটিং থাকবে, এবং এর চেয়ে একটু সামান্য গতি যদি পাওয়া যায় তাহলে স্পর্শক বরাবর সে ছিটকে চলে যাবে। তো এটা আরেকটা সুন্দর অঙ্ক যে পৃথিবীর এটা হচ্ছে বিষুবীয় বৃত্তটা, গুরুবৃত্ত, আর এটা হচ্ছে 60 ডিগ্রি অক্ষাংশ, কারণ এই বিষুবীয় অঞ্চল হচ্ছে নিরক্ষরেখা 0 ডিগ্রি অক্ষাংশ। সেই 60 ডিগ্রি অক্ষাংশে একটা লোক আছে এবং ওই অবস্থায় তার কত ওজন সেটা ফর্মুলা কিন্তু আমরা শিখে ফেলছি, mg ল্যামডা। তার অর্থ ল্যামডা অক্ষাংশে ওজন হবে mg মানে সারফেসে ওজন বিষুবীয় অঞ্চলের মাইনাস ওমেগা স্কোয়ার আর ইন্টু কজ স্কোয়ার ল্যামডা। একটু আগে আমাদের কজ স্কোয়ার ল্যামডা লিখতে হয়নি কারণ আমরা বিষুবীয় অঞ্চলে ছিলাম, তাহলে বিষুবীয় অঞ্চলে কজ স্কোয়ার জিরোর ভ্যালু হচ্ছে 1, তাই ওটা আমরা লিখিনি। তো এখন কোয়েশ্চেন করছেন যে পৃথিবী তো ঘুরতেছে ওমেগা কৌণিক বেগে, কত সেটা টোয়াইস পাই বাই 24 ঘন্টা আমরা একটু আগে দেখলাম। তো এমন যদি হয় হঠাৎ করে পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেল, তার মানে হঠাৎ করেই ওমেগাটা 0, এই অবস্থায় লোকের ওজনের কত তারতম্য হবে বা পার্থক্য হবে। তো এটা মেইন ভুলটা কোথায় হয় বলি, যে অনেকের ধারণা পৃথিবীর ঘূর্ণন যদি বন্ধ হয়ে যায় তাহলে হঠাৎ করে আমরা ওজনহীন হয়ে যাব, কিন্তু এটা ভুল ধারণার উৎপত্তি কোত্থেকে আমি জানি না, বাট উল্টাটা হওয়া উচিত না, উল্টাটাই কিন্তু হওয়া উচিত যে পৃথিবী ঘুরতেছে বলে আমরা একটু কম ওজন অনুভব করি। কারণ পৃথিবীর মেইন ডিউটি তো কি ছিল, আমাদের গেঁথে রাখা, কারণ সে অভিকর্ষ বল দিয়ে আমাদের নিজের দিকে টানে। আমরা গেঁথে থাকি কেন, মাটি ভেদ করে যেতে পারি না অনুর বিকর্ষণের কারণে। এখন সে ঘুরতেছে আবার সেই সাথে আন্নিক গতি, সেই ঘোরার কারণে আমাদের একটা বৃত্তপথে কেন্দ্রমুখী বলের সাপ্লাই দিতে হয়। তার মানে আমাদের যত বলে চাপ দিয়ে রাখার কথা তার চেয়ে একটু বল কিন্তু দিয়ে দিতে হচ্ছে অন্য একটা কাজে, কাজটা হচ্ছে বৃত্তপথেও তাকে ঘোরাতে হবে। ফলে যা অবশিষ্ট থাকে mg মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা করে, সেটাই হচ্ছে যত বলে চাপ দেয় বা যত ওজন তুমি ফিল করো। হঠাৎ যদি ওমেগা শূন্য হয়ে যায় তখন কিন্তু আবার সেই আগের ওজনই চাপ দেবে যতটা দেওয়া উচিত ছিল, কারণ এবার কিন্তু কেন্দ্রমুখী বলের আর যোগান দিতে হবে না, কারণ বেগ শূন্য। তাহলে আমরা আশা করতে পারি কি, যদি ওমেগা শূন্য হয়ে যায় তখন নতুন mg হবে বা নতুন চাপ দেওয়ার বল হবে সিম্পলি mg, কারণ কি ওমেগা তখন শূন্য, এই পার্টটা শূন্য হয়ে গেছে, পরে থাকবে শুধু mg। তাহলে তারতম্যটা কি হবে, তারতম্য হবে mg পরেরটা মাইনাস আগে যত ওজন ছিল, আগে ওজন ছিল mg মাইনাস m ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। এটাই হচ্ছে ওজনের পার্থক্য ডেল ডাব্লিউ, আগের এবং পরের ওজনের। সো m ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। লোকে ম্যাথ দেওয়া থাকবে, ওমেগা আমরা টোয়াইস পাই বাই 24 ঘন্টা করে বের করতে পারবো, আর হচ্ছে 6400 কিলোমিটার, আর ল্যামডা হচ্ছে 60 ডিগ্রি। এটা সলভ করলেই পেয়ে যাবো। তো একটু মজার অঙ্কটা গেস এর আছে যে এটা হচ্ছে আমাদের পৃথিবী, তার উপর থেকে খুব বেশি উপর না, মানে এটা বলেই দিছে খুবই অল্প উচ্চতায়। এটা বলতেই বুঝবো আমরা এইচটা হচ্ছে পৃথিবী নিজের ব্যাসার্ধের তুলনায় অনেক পিছিয়ে। তো কোয়েশ্চেন করছে হচ্ছে একটা এরোপ্লেন যাচ্ছে হরাইজন্টালি, তার একটা বেগ আছে v, তো সেই বেগটা কত হলে এর ভেতরে যাত্রীরা কোনো ওজন অনুভব করবে না। তো এটা একটু অদ্ভুত কথা যে ওজন তো অনুভব করা উচিত, কারণ প্লেনটা একটা মেঝে হিসেবে কাজ করবে, রাইট? প্লেনটা তার নিচে নেমে যাচ্ছে না, তো তার উপর একটা লোক যদি শূন্যে থাকতো তাকে পৃথিবী টেনে নিচে নামায় ফেলবে। তো নিচে নামানোর ক্ষেত্রে নিচে গিয়ে প্লেনের মেঝেতে চাপ দেবে, ফলে প্লেনের মেঝে তাকে নর্মাল বা অভিলম্ব প্রতিক্রিয়া দেবে, সে ওজন অনুভব করবে, ফলে এই মোমেন্টে তার ওজন অনুভব করাই উচিত। কিন্তু কি এমন ঘটবে যে কারণে সে ওজন অনুভব করবে না? তখনই ঘটা সম্ভব, অনেকেই কিন্তু এই জায়গাগুলো কনফিউশনে থাকো, যে একটা লিফট সাপোজ, এর উপর কেউ যদি চাপ দেয় এবং লিফট যদি না নড়ে তখনই সে চাপটা ফিল করবে। হ্যাঁ, লিফটও তাকে উপরের দিকে ধাক্কাচ্ছে আসলে, কারণ সে নিচে নেমে যাচ্ছে না, চাপ দিয়ে ধরে রাখতে পারতেছে, তখন সে ওজন ফিল করে। কিন্তু এমন যদি হয় যে আমি লিফটে চাপ দিলাম, লিফটও নেমে গেল, আবার বলতেছি চাপ দিতে যাব লিফটও নেমে গেল, তখন কিন্তু চাপটা তুমি ওইভাবে ফিল করবে না। হ্যাঁ, তো এটা একটা খুব সুন্দর এক্সাম্পল হতে পারে যে এই একটা হাত, সেখানে আমি একটা ঘুষি মারবো, যথেষ্ট স্মার্টলি ঘুষি মারতে পারছি, ব্যথাও পাবে, আরো বেশি ঘুষি হবে কখন, যখন তারা পরস্পরের দিকে আগাবে। আর যদি এমন হয় ঘুষি মারতে গেছে এবং এটাও সরে যাচ্ছে, তাহলে চাপটা কিন্তু সে খাবে না।
যত বেগে ঘুষে আসছে তত বেগে যদি সরে যায়, তুমি ভাবছো ওর সঙ্গে কন্ট্যাক্টে গেছো, কিন্তু আসলে কিন্তু তোমরা জাস্ট টাচে থেকে পরস্পর থেকে দূরে সরে যাচ্ছ, আপেক্ষিক কোনো বেগ নেই। তো এই ঘটনাটা এই ক্ষেত্রে ঘটবে কখন, যে এটা হচ্ছে এরোপ্লেনে মেঝে, আমি এখন পৃথিবীর টানের কারণে নিচে পড়তে যাব, মেঝেতে চাপ দেব, ফলে ভাবছিলাম আমি এখন অর্জন অনুভব করব, কিন্তু ওই মোমেন্টে মেঝেকেও যদি কেউ টেনে ফেলে দিতে চান, এবং এটি কি ঘটবে না এখানে খেয়াল করুন। এটাকে আমরা যদি একটু শর্ট ভার্সনে দেখাই, তাহলে এটা একটা বৃত্ত এবং অতি অল্প উচ্চতায়, তো পৃথিবীর একদম পৃষ্ঠে ধরলাম আমরা, এখানে একটা বস্তু ঘুরতেছে সাপোজ, তাহলে কি তার অবশ্যই কি লাগবে, কেন্দ্রমুখী বল লাগবে mv²/r, এবং সেই কেন্দ্রমুখী বলের যোগানদাতা তো কে, গ্র্যাভিটি। তাহলে সেই গ্র্যাভিটি যদি পুরাটাই টান দিয়ে নিয়ে নেই mv²/r, তাহলে কিন্তু চাপ দেওয়ার বল আর থাকবে না, একটু আগে আমরা সেটা আলোচনা করছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি mv²/r = mg, mm বাদ, অর্থাৎ v = √/rg। এটা কি মিন করলো, এই পরিমাণ বেগে যদি এরোপ্লেন চলে, তাহলে সাই করে যাওয়ার সময় এই উচ্চতা প্রায় আমরা নেগলেক্ট করছি, কারণ দেখতেই পাচ্ছি এখানে mv²/r + h লেখা উচিত ছিল, কিন্তু আমরা লিখছি শুধু r। হ্যাঁ, অবশ্যই মাথায় রাখবো এখানে h much less than r বলে আমরা ওটা অ্যাভয়েড করছি। ফলে এত বেগে চললে ওই মোমেন্টে সে ওজনহীন অনুভব করবে। তো কোয়েশ্চেনটা দেখুন, a আর b এটা তপন স্যার আগে ছিল, যেটা বস্তুর ভর যথাক্রমে দেওয়া আছে এবং তারা পরস্পর কত ব্যবধানে অবস্থিত। তো এদের থেকে একটা সার্টেন দূরত্ব দেওয়া আছে, সেখানে একটা বিন্দু আছে P, সেই বিন্দুতে লব্ধি প্রাবল্য কত, লব্ধি বিভব কত। তো অঙ্কটা খুব সিম্পল, মানে বিভব আর প্রাবল্যের উদাহরণ দেওয়ার জন্য খুব ভালো অঙ্ক। খেয়াল করো, A আর B দুইটা বস্তু, এই A আর B, এবং তাদের পরস্পরের গ্যাপটা হচ্ছে 0.25 মিটার। এখন বলছে A থেকে 0.2 এবং B থেকে একটু ডিসপ্রপোর্শনাল ছবি, এটা মনে করো 0.2 মিটার, এটা হচ্ছে 0.15 মিটার, এখানে একটা বিন্দু আছে P, তাহলে সেই P বিন্দুতে লব্ধি প্রাবল্য কত আর বিভব কত হবে। তো এটা জানার জন্য আসলে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই মধ্যবর্তী কোণটা কত, কারণ আমরা জানি ভেক্টরের লব্ধি করতে আলফা কোণটা লাগে। তো মজার ব্যাপার হচ্ছে অঙ্কটা সুন্দরভাবেই দেওয়া, তোমরা একটু ক্যালকুলেটর চাপলেই দেখবা 0.2² + 0.15² তাকে রুট করলে 0.25 চলে আসবে। এটা কি মিন করে, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, দ্যাট ইজ এটা পিথাগোরাসের সূত্র। আলটিমেটলি অ্যাঙ্গেলটা বুঝতেই পারতেছি আমরা 90 ডিগ্রি। আর যদি তা নাও হয়, কোনো আপত্তি নাই, তোমরা কিন্তু সেই যে মনে পড়ে cos a কোসাইন ফর্মুলা ত্রিভুজের, সেটা সমান কি ছিল, এই যে এরকম যদি হয় a b c a b c, তখন সেই অ্যাঙ্গেলটা কিভাবে বের করতাম হচ্ছে b² + c² সন্নিহিত বাহুর স্কয়ার মাইনাস অপোজিট বাহুর স্কয়ার ডিভাইডেড বাই 2bc। সো যদি উল্টাপাল্টা অ্যাঙ্গেল দেওয়া থাকে, তখন এই cos ফর্মুলা ইউজ করে কিন্তু তোমরা বের করতে পারবে। সো এখন আমরা শুরু করি। তো কোয়েশ্চেন অনুসারে A একটা বস্তু, P আরেকটা বস্তু, তারা পরস্পর থেকে 0.25 মিটার দূরে অবস্থিত। ওকে, কোয়েশ্চেনে আরো বলা আছে A থেকে 0.2 মিটার দূরে এবং B থেকে 0.15 মিটার দূরে একটা বিন্দু আছে, বিন্দুটার নাম দিলাম P। তো কোয়েশ্চেন করছে P বিন্দুতে লব্ধি প্রাবল্য কত এবং সেখানে মোট বিভব কত হবে এই A আর B দুইটা বস্তুর জন্য। তো প্রাবল্য একটা ভেক্টর রাশি আমরা জানি, তো ভেক্টরের জন্য কি করতে হবে, A এর জন্য প্রাবল্য বের করতে হবে, B এর জন্য প্রাবল্য বের করতে হবে, তারপর সেই যে √p² + q² to p cos আলফা। তো কোশ্চেনের মধ্যে একটা আলফা আছে, সো আমাদের আসলে এই মধ্যবর্তী কোণটা জানা লাগবে। তার মধ্যবর্তী কোণটা জানা লাগবে, এটা আমরা ইজিলিও বের করা যায়। দেখো একটু খেয়াল করে, অঙ্কটা স্পেশালি তৈরি করা যে 0.2² + 0.15² এটাকে যদি রুট করো, তাহলে দেখবা 0.25 চলে আসতেছে। তাহলে এটা কি মিন করে, এটা পিথাগোরাসের উপপাদ্য মানে, তাহলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে 90 ডিগ্রি। আর যদি তা নাও হয়, কোনো আপত্তি নেই আমাদের, কারণ আমরা এরকম যদি একটা ট্রায়াঙ্গেল দেওয়া থাকে, যার অ্যাঙ্গেলগুলো হচ্ছে a b c, বাহুগুলো a b c, তখন আমরা এই অ্যাঙ্গেলটা কিন্তু ইজিলি বের করতে পারি cos ফর্মুলা দিয়ে। cos a হবে সন্নিহিত বাহুর স্কয়ারের যোগফল, দ্যাট ইজ b² + c² মাইনাস অপোজিট স্কয়ার ডিভাইডেড বাই 2bc। সো যদি সিম্পল রিলেশন তাদের মধ্যে নাও থাকে, তাহলে এই ফর্মুলা ইউজ করে বাহুর মান ইনপুট দিয়ে তোমরা অ্যাঙ্গেলটা বের করতে পারবা। তাহলে আসলে সলভ করি। ওকে, তো A এবং P, তোমরা যখন ইলেকট্রিক্যালে যখন প্রাবল্য পড়ছিলাম যে তড়িৎ প্রাবল্য কত, মনে পড়ে যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে বলে ওখানে মনে মনে একটা 1 কুলম্বের ধনাত্মক চার্জ আমরা রেখে দিই। একইভাবে যখন মহাকর্ষীয় প্রাবল্য, তখন আমরা এখানে কিন্তু একটা 1 কেজি ভর মনে মনে ধরবো, মানে P বিন্দুতে এখন মনে মনে একটা 1 কেজি ভর আছে। তাহলে ওই ভরকে কি করবে, সে নিজের দিকে টানবে A, এবং এই প্রাবল্যের নাম দিলাম আমরা EA। সিমিলারলি B তার নিজের দিকে টানবে, সেই প্রাবল্যকে আমরা নাম দিলাম EB, প্রাবল্য ডিউ টু B। তাহলে এদের লব্ধি আমাদের আসলে বের করতে হবে। ধরলাম লব্ধিটা হচ্ছে এইটা এবং সে এর সঙ্গে অ্যাঙ্গেল করছে থিটা। তো আমাদের এখন লব্ধির মান এবং দিক নির্ণয় করতে হবে।
তাহলে প্রাবল্যের ফর্মুলা আমরা কি জানি, gm/r²। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করি। প্রথমটার জন্য প্রাবল্য EA ইকুয়াল টু হবে g, ভর হবে a বস্তুর ভর ডিভাইডেড বাই দূরত্ব হচ্ছে 0.2²। তাহলে আমি এটাকে RA লিখলাম, RA²। এবং একইভাবে EB এটা হবে gmb ডিভাইডেড বাই RB²। RB হচ্ছে তোমার 0.15। তো এটা তো ভেক্টর রাশি, সো ভেক্টরের যোগের নিয়মে আমাদের লব্ধিটা করতে হবে। লব্ধি হবে তাহলে কত, লব্ধি প্রাবল্য E হবে √p² মানে প্রথম ভেক্টরের স্কয়ার। তাহলে EA² প্লাস EB²। আর কিছু লিখবো, 2AB cos আলফা, আলফার ভ্যালু হচ্ছে 90, সো cos আলফা বাদ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি, মানটুকু। এবার ডিরেকশন, আমরা বলছি থিটা উৎপন্ন করছে এর সাথে, অতএব tan থিটা হবে EB ডিভাইডেড বাই EA। এত সিম্পল কেন, বোঝাই যাচ্ছে, কারণ মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি। অতএব নরমাল ত্রিকোণমিতির ফর্মুলা অ্যাপ্লাই করলে থিটাটাও পেয়ে যাবো। সো আমরা এখন মানও জানি, দিকও জানি, ফলে লব্ধি প্রাবল্য ভেক্টর রাশিটা আমরা এখন জানি। আর এদিকে চাইছে হচ্ছে পি বিন্দুতে মোট বিভব কত। তো বিভব একটা স্কেলার রাশি, কারণ বিভব কাইন্ড অফ কাজ, 1 কেজিকে সরাতে যে পরিমাণ কাজ, সো এটা সিম্পলি যোগ করে দিলেই চলবে। তাহলে টোটাল বিভব হবে প্রথমটার জন্য বিভব v ডিউ টু a আর v ডিউ টু b, আর সেটা সমান আমরা কি জানি, মাইনাস gma/ra, আর ওদিকে হবে মাইনাস gmb/rb। তো এটা একটা সিম্পল অঙ্ক, একটু ক্যালকুলেটিভ, মানে কনসেপ্টের চেয়ে বেশি ক্যালকুলেশনটা আর কি। যে m1 m2 হচ্ছে দুইটা ম্যাচ, যাদের মাঝখানে গ্যাপ হচ্ছে d। তো এদের মাঝখানে অবশ্যই এমন একটা বিন্দু আছে যে বিন্দুতে দুইজনের টানাটানি সমান, এবং সেখানে প্রাবল্য হবে কত, 0, লব্ধি প্রাবল্য 0। তো আমাদের প্রমাণ করতে হবে সেই যেখানে লব্ধি প্রাবল্য 0 সেখানে বিভব হবে এই রাশিটা -g/d m1 m2 2√m1 m2। তো ক্যালকুলেশন শুরু করি। তো আমরা ধরে নিচ্ছি যে এদের মাঝখানে এরকম একটা বিন্দু আছে, সাপোজ সেই বিন্দুতে m1 কি করবে, তার নিজের দিকে টানবে এবং দূরত্ব কম, যথেষ্ট স্মার্টলি টানবে। আর ডান পাশে m2 ধরলাম সে ভারী, ফলে ভাবছিলাম কি সে অনেক বেশি টানবে, কিন্তু তার দূরত্ব আবার বেশি। তাহলে আমরা জানি টানাটানিটা কি, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক আর ভরের সমানুপাতিক, ফলে দূরত্বের কারণে সে একটু কম টানবে, ভরের কারণে একটু বেশি টানবে, সো ওভারঅল টানাটানিটা কি হবে, সমান। তাহলে আমরা ধরলাম এই পয়েন্ট থেকে x দূরত্ব হচ্ছে সেই টানাটানির মানটা সমান, দ্যাট ইজ লব্ধিটা 0। তাহলে e1 - e2 = 0, দ্যাট ইজ e1 = e2। তাহলে e1 সমান কি জানি, gm1/x², আর e2 সমান হবে gm2/d - x²। খুব সিম্পল, মানে আমরা জাস্ট ক্যালকুলেশন করে যাবো, আশা করি বুঝবা। g বাদ, তাহলে আমরা একটু বজ্রগুণন করে নিলাম, m2 ডিভাইডেড বাই m1, অতএব d - x ডিভাইডেড বাই x ইকুয়াল টু √m2/m1। আর একটু যদি গুছাই এবং এখান থেকে x টা আমরা বের করতে যাচ্ছি, তাহলে d ডিভাইডেড বাই x মাইনাস x বাই x মানে 1 ইকুয়াল টু √m2/m1। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, d বাই x ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস √m2/m1। লসাগু করলাম, তাহলে √m1 উপরে থাকবে √m1 প্লাস √m2। অতএব x বাই d ইকুয়াল টু হচ্ছে √m1 উপরে চলে যাবে, নিচে থাকবে √m1 প্লাস √m2, দ্যাট ইজ x ইকুয়াল টু d টাইমস √m1 প্লাস √m2। এক্সটা আমরা বের করে নিলাম। এখন আমাদের ডিউটি হচ্ছে পোটেনশিয়াল বের করার। তাহলে বিভব সমান তো জানি, সিম্পলি দুইটা বিভবের যোগফল। তাহলে কত আসবে ওই পয়েন্টের বিভব, -gm1/x মাইনাস gm2 ডিভাইডেড বাই d - x, কারণ এতটুকু x হলে এই এতটুকু হবে d - x। তাহলে এখান থেকে আমরা -g/x কমন নিলাম, তাহলে থাকলো m1 প্লাস m2 ডিভাইডেড বাই d - x ডিভাইডেড বাই x। কেন করলাম আশা করি বুঝতে পারছো। d - x/x এর মান এখানে সরাসরি বলা আছে √m2/m1, ফলে x এর মানটা আমাকে আসলে একবার বসাতে হচ্ছে, m1 প্লাস m2 ডিভাইডেড বাই √m2/m1। তাহলে পরে থাকলো কি -g, আর এখানে x এর রাশিটা আমরা পুরোটা বসাই, বিশাল রাশি, d √m1 ডিভাইডেড বাই সামথিং, সেটা আমরা উপরে লিখে দিলাম, √m1 প্লাস √m2 ইন্টু, এখানে খেয়াল করে দেখো m1 প্লাস নিচে আছে √m1, ওটা উপরে চলে যাবে, আর নিচে থাকবে √m2। একটু ভেঙে দেখেন, এখানে থাকবে আসলে m2 ডিভাইডেড বাই √m2 ডিভাইডেড বাই √m1, সেই √m1টা যাবে উপরে, আর এখানে কাটাকাটি করলে থাকবে √m2, তাহলে থাকবে একেবারে √m1m2। ওকে, তো আমরা একটু ক্লিয়ার করে দেখাচ্ছি। তাহলে এখানে পরে থাকবে কি, খেয়াল করে দেখো,
মাইনাস জি ডিভাইডেড বাই ডি রুট ওভার এম ওয়ান প্লাস রুট ওভার এম টু, ওই লাইনটি আমরা রিপ্রোডিউস করতেছি, আর ওখানে পরে থাকবে হচ্ছে এম ওয়ান প্লাস রুট ওভার এম ওয়ান এম টু। তাহলে এখন খেয়াল করে দেখো, নিচে আছে রুট ওভার এম ওয়ান, এই রুট ওভার এম ওয়ানকে আমরা এটা নিচে নিয়ে আসলাম, তাহলে থাকবে কি মাইনাস জি বাই ডি রুট ওভার এম ওয়ান প্লাস রুট ওভার এম টু, আর এখানে পরে থাকবে রুট ওভার এম ওয়ান, আর এই রুট ওভার এম ওয়ান কাটা থাকবে রুট ওভার এম টু। দারুণ ব্যাপার না? এখানে রুট ওভার এম ওয়ান প্লাস এম টু, রুট ওভার এম ওয়ান প্লাস রুট ওভার এম টু, তাহলে পরে থাকলো মাইনাস জি বাই ডি রুট ওভার এম ওয়ান প্লাস রুট ওভার এম টু হোল স্কোয়ার। আর এ প্লাস বি হোল স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? মাইনাস জি বাই ডি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি। আমাদের প্রমাণ সম্পূর্ণ। এই অঙ্কটা একবার বইটা এসেছিল যে একটা রকেট 5 কিলোমিটার পার সেকেন্ড বেগে 5 কিলোমিটার পার সেকেন্ড মাইন্ড, কারণ আমরা জানি মুক্তি বেগ হচ্ছে 11.1 কিলোমিটার পার সেকেন্ড, মানে আরেকটু বেশি হলে এটা রকেট পৃথিবী ছেড়ে চলে যাবে। তাহলে 5 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুড়লাম, ফলে সেটা পুরো চলে যেতে পারবে না, ফিরে আসবে আবার। তাহলে ফিরে আসার আগে ম্যাক্সিমাম কত হাইটে উঠছিল? তো এই অঙ্ক তো আমরা এর আগেও প্রচুর করেছি, যে একটা বল আছে, তাকে তুমি একটা সার্টেন বেগ নিয়ে উপরে ছুঁড়ে মারছো, এবং সে কী করে ম্যাক্সিমাম হাইটে পৌঁছে, তারপর আবার নিচে নামে। সেই ম্যাক্সিমাম হাইটের ফর্মুলাও আমরা জানি, এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস জি। যত বেগে ছুড়বা সেটা হচ্ছে আদি বেগ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ফর্মুলাগুলো এই ক্ষেত্রে খাটবে না, খাটলেও ভুল রেজাল্ট দেখাবে, অনেক বেশি ডিসক্রিপেন্সি। এর কারণও খুব সহজ, যে 5 কিলোমিটার পার সেকেন্ড কিন্তু একটা হিউজ বেগ, ফলে আমরা যত অ্যাজাম্পশন ধরে এই জিনিসগুলো ডিরাইভ করতাম সেগুলো আর খাটবে না। হ্যাঁ, তো আমাদের এই জন্য কি করতে হবে? আমরা তার আগে একটা ছোট্ট প্রমাণ দেখাই, যে আমরা যে বেশ কিছু অঙ্ক করি, যেমন একটা বস্তু আছে এম ভরের, তাকে এইচ উচ্চতায় তোলা হলো সমবেগে। হ্যাঁ, ওই কথাটা ইমপ্লাইড, আমরা উল্লেখ করি না কিন্তু ভেতরে আছে। তাহলে তার মধ্যে পটেনশিয়াল কত? পটেনশিয়াল এনার্জি হবে mgh, এটা আমরা একদম মুখে মুখে বলে দিতে পারি। কিন্তু দারুণ ব্যাপার হচ্ছে এটাও কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য না, এটা কম উচ্চতার ক্ষেত্রে প্রযোজ্য। কম উচ্চতা বলতে আমরা সেটা কম্পেয়ার টু পৃথিবীর ব্যাসার্ধ। তো এটা কেন একটু খেয়াল করে দেখি। খেয়াল করুন যে এই যে গ্রাউন্ড, এটা তো আসলে আর্থ, তো আমরা একটু বিশাল করে দেখাচ্ছি যে পৃথিবীর এটা সাপোজ সেন্টার, তাহলে এই পয়েন্ট হচ্ছে আর, আর এই হাইটটুকু হচ্ছে তাহলে টোটাল আর প্লাস এইচ। তাহলে এই পয়েন্টে, এই যে এই পার্টিকুলার পয়েন্টে বিভব হবে মাইনাস জি এম বাই আর প্লাস এইচ, এটা হচ্ছে বিভব। তাহলে বিভব শক্তি হবে কি? ডাব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু ম্যাস, তার মানে জি এম এম বাই আর প্লাস এইচ হচ্ছে বিভব শক্তি। তাহলে আমরা লিখতে পারি এটাকে মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর কমন নিলাম 1 প্লাস এইচ বাই আর। একটু সামনে প্রসিড করি আমরা, জি এম এম বাই আর 1 প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার মাইনাস 1। তারপর দ্বিপদী অনুসারে যদি আমরা ভাঙি তাহলে দাঁড়াবে মাইনাস জি এম এম বাই আর 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন। ওকে, অ্যাটলিস্ট দুটা পদ লিখলেই তো আমরা কি লিখতে পারবো, 1 প্লাস এক্স এন এক্স। এরপর আরও টার্মস আছে, ফিজিক্স এগুলো অ্যাভয়েড করবো। কেন অ্যাভয়েড করবো? এই শর্ত অনুসারে এইচ বাই আরটা অনেক ছোট একের চেয়ে। তাহলে আমরা লিখতে পারি কি 1 প্লাস এন, এন হচ্ছে এই পাওয়ারটা, আর এক্স হচ্ছে এই পুরা রাশিটা এইচ বাই আর। তো এরপরে আরও লেখা যায় এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2, তারপর এক্স স্কোয়ার। তো আমরা তো এখানেই বলে দিলাম এইচ আর এর চেয়ে অনেক ছোট, তাহলে এইচ বাই আর অবশ্যই একের চেয়ে অনেক ছোট। তাহলে এই টার্মসগুলো আসলে নেগলিজিবল, এগুলো বাদ, হায়ার অর্ডার টার্মস। তাহলে পরে থাকবে আসলে এতটুকু টার্মস। তাহলে আমরা কি লিখতে পারতেছি? মাইনাস জি এম এম আর 1 মাইনাস এইচ বাই আর। তাহলে আমরা এখানে ভেঙে কি লিখতে পারি? মাইনাস জি এম এম বাই আর মাইনাস মাইনাসে প্লাস জি এম এম বাই আর স্কোয়ার ইন্টু এইচ। এর মধ্যে জি এম বাই আর স্কোয়ার কিন্তু আমরা চিনি, সেটা হচ্ছে স্মল জি। তাহলে পরে থাকলে এমজিএইচ, এবং সেটা কিন্তু আমাদের অনেক পরিচিত টার্ম, ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ। আর সেই সাথে আছে হচ্ছে জি এম এম বাই আর। তাহলে এটা গেল ওই উচ্চতার বিভব। আর এই ভূমির বিভব কিন্তু আমরা জানতাম সেই যে মাইনাস জি এম এম বাই আর। তাহলে এই বিভবের পার্থক্যটা কত? সেই পার্থক্যটা কি আমরা বলি? সেই বিভব শক্তি, এটাই হবে এমজিএইচ। অন্যভাবে বলতে গেলে এটাকে যদি শূন্য ধরে নিই গ্রাউন্ডকে, তাহলে তার তুলনায় মানে এটাকে যদি শূন্য ধরে নিই তাহলে বাকিটুকু হবে এমজিএইচ। তাহলে মজার ব্যাপারে একদম সিম্পল একটা ফর্মুলা এমজিএইচ, সেটাও কিন্তু একটা শর্তের অধীনে আসছে। এই যে দ্বিপদীর আমরা পরের টার্মগুলোকে কিন্তু অস্বীকার করছি। কিন্তু এমন যদি হয় এটা একটা রকেট বেশ বড় উচ্চতায় উঠছে, তার মানে এইচ কিন্তু ভালো রকম কম্পেয়ার টু আর। এত কম্পেয়ারেবল থাকলে কিন্তু তুমি আর এত সহজেই টার্মগুলোকে নেগলেক্ট করতে পারবা না, এবং ওগুলো কন্ট্রিবিউট করা শুরু করবে। তখন আমাদের ফর্মুলা কিন্তু এগুলো থেকে অ্যাপ্লাই করা শুরু করতে হবে। একই কথা প্রযোজ্য আমাদের পার্টিকুলার অঙ্কে আমরা এখন দেখাচ্ছি।
তাহলে আমাদের অঙ্কে আমরা একটা পৃথিবী এঁকে নেই ভাবনা চিন্তা সুবিধার্থে। তাহলে এখান থেকে ধরি এইচ উচ্চতায় উঠবে, তাহলে কেন্দ্র থেকে কত উচ্চতায় চলে গেছে আর প্লাস এইচ। তাহলে সেই পয়েন্টে যেহেতু এটাই ম্যাক্সিমাম হাইট, তার মানে আরও তো যদি এর মধ্যে আরও গতিশক্তি থাকতো, তার মানে এখানে তার বেগটা আসলে কত হয়ে যাবে, 0। তাহলে আমরা কি আশা করতে পারি, এখানে আমরা একটা গতিশক্তি দিয়ে দিছি, সেটাই 5 কিলোমিটার/সেকেন্ড। ওটা ধীরে ধীরে কাটতেছে কেন, কারণ বিভবের বিরুদ্ধে উঠতেছে, নিচের দিকে টান আছে, তার গতি কমতে 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 এখানে গতিশক্তি শূন্য হয়ে গেছে, পুরাটাই হচ্ছে বিভব শক্তি। তাহলে সেই পুরা বিভব শক্তিটা কত, G/r+h। ওকে, তাহলে এখানে mm কাটা, তাহলে আমরা এখান থেকে সলভ করে বের করতে হবে হচ্ছে h, যেখানে r এর ভ্যালু আমাদের জানা আছে, ক্যাপিটাল M এর ভ্যালু আমরা জানি। তো আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক হচ্ছে মুক্তিবেগ। মুক্তিবেগ আসলে শক্তি সংরক্ষণশীলতা নীতিরই একটা খুব সুন্দর এক্সাম্পল। মানে এটা ঠিক মহাকর্ষ চ্যাপ্টারেরই হতে হবে এমন না, আমরা আগে থেকে এই অঙ্কগুলো পারি। এই হচ্ছে পৃথিবী, পৃষ্ঠের দূরত্ব হচ্ছে r কেন্দ্র থেকে। তো এখান থেকে আমি একটা গতিশক্তি দেব, ধরলাম 12 mv²। এত বেশি গতিশক্তি যে সে পৃথিবীর মায়া কাটাবে। মায়া বলতে কি বুঝবো, পৃথিবীর বিভব শক্তিকে কাটাতে থাকবে, কারণ যে কোনো পয়েন্টে পৃথিবী তাকে ধরে রাখতে চায়, আকর্ষণ। তাহলে আমরা এমন একটা সিচুয়েশনে নিতে চাই যাতে তার ওই বিভব শক্তি পুরাটা কাটাতে পারে, এমন গতিশক্তি তাকে সাপ্লাই দেবো। তাহলে পৃষ্ঠে তার বিভব শক্তি কত ছিল দেখি, আমরা জানি সেটা G/m/r। এই যে পৃষ্ঠের বিভব শক্তি পৃথিবী যে গ্র্যাব করে ধরেছিল, সে পুরাটাকে ক্রস করতে পারবে এই 12 mv² গতিশক্তিটা। তাহলে সেই বেগটা কত হতে হবে খেয়াল করো, v = 2gm/r এর রুট। আবার আমি কি শুরুতেই বলছি না তোমাদের, g = gm/r²। যত জায়গায় gm পাবো তার বদলে কি লিখতে পারবো, gr² লেখা যাবে, কারণ ডান পক্ষ কনস্ট্যান্ট বাম পক্ষ কনস্ট্যান্ট। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি 2gr²/r, এবং তোমাদের এটাই বেশি পরিচিত ফর্মুলা, √2gr। তাহলে এখান থেকে এই বেগটারই নাম হচ্ছে এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ। তো এখান থেকে মুক্তিবেগ সম্পর্কে কিছু ধারণা কিন্তু আমাদের হয়, প্রেডিক্ট করা যায় অ্যাটলিস্ট। সেটা কেমন, যেমন এসকেপ ভেলোসিটির মধ্যে কি কি আছে, √2g আর r। তাহলে এটা বোঝা যাচ্ছে ওই পৃথিবী বাদে অন্য কোনো গ্রহ যদি হয়, তার ব্যাসার্ধ যত বড় হবে, সাইজে যত বড় হবে, মুক্তিবেগও তত বেশি। সূর্য থেকে একটা বলকে ছুঁড়ে মারলেই কিন্তু সে মুক্তি পাবে না এই বেগে, পৃথিবী থেকে যে বেগে মারলে হয়। এবং এটার ভ্যালু আমরা জানি, পৃষ্ঠে হচ্ছে প্রায় 11.1 কিলোমিটার/সেকেন্ড। আর একটা ব্যাপার, এখানে গ্র্যাভিটির একটা ইম্প্যাক্ট আছে। এই জি যত ছোট হবে তত মুক্তিবেগটা কি হবে, কম হবে। তাহলে খেয়াল করে দেখছো যে পৃথিবীর তুলনায় চাঁদের গ্র্যাভিটি কিন্তু টান কম, এবং সেটা আমরা জানি। পৃথিবীর যদি জি হয়, চাঁদে কিন্তু এর 6/1 এবং পৃথিবীর চেয়ে ব্যাসার্ধ কিন্তু 4/1। তাই যদি জানতে চাই চাঁদে মুক্তিবেগ কত, তাহলে খেয়াল করে দেখবা মনে √2g এর জায়গা হবে g/6 আর এর জায়গা হবে r/4। তার মানে √2gr আগের মতোই /√24, এবং এটা প্রায় দেখবা 2 কিলোমিটার/সেকেন্ড, অনেক কম। যেটা 11.1 সেখানে মাত্র 2 কিলোমিটার/সেকেন্ড। তো চাঁদ নিয়ে এত কথাবার্তা বলতেছি কেন, একটা কারণ আছে। চাঁদে বাতাস নেই, এটা আমরা কিন্তু ছোটবেলা থেকে জানি, বায়ুমণ্ডল থাকতে পারে না। কেন পারে না, এটার ব্যাখ্যাই কিন্তু আসলে দেওয়া হয়ে গেছে অলরেডি। মনে করো চাঁদে বায়ুমণ্ডল আসলে কি, ওগুলো বিভিন্ন ছোট ছোট অণুর গতি না? তাহলে অণুর মধ্যে একটা আরএমএস বেগ আছে, তোমরা সেই তাপগতিবিদ্যার মধ্যে পড়বা বা অনেকে অলরেডি জানো। এবং সেটা ফর্মুলা কি ছিল, সি আরএমএস বেগ √3RT/m। m হচ্ছে তার পারমাণবিক ভর, আর তো জানি ইউনিভার্সাল গ্যাস ধ্রুবক, আর টি হচ্ছে টেম্পারেচার। তো স্বাভাবিক যে তাপমাত্রা, তাতেই তুমি দেখবা আরএমএস বেগটা হাইড্রোজেন গ্যাস বা অক্সিজেন গ্যাস 2 কিলোমিটার/সেকেন্ডের খুবই কাছে। তাহলে এটা কি মিন করে, এই অণুগুলোর স্বাভাবিক যে র্যান্ডম ভেলোসিটি, সেই র্যান্ডম ভেলোসিটিতেই সে যদি যাত্রা শুরু করে, এটা সবসময় তার এই ভেলোসিটিটা আছে, তাতে কিন্তু মুক্তিবেগ পেয়ে গেছে। আর মুক্তিবেগ পেয়ে গেছে মানে চাঁদকে ছেড়ে সে চলে যাবে, চাঁদের কাছে আর কখনোই ফিরবে না। কিন্তু যদি 11.1 থাকতো, তাহলে সে দৌড়াতে হচ্ছে 2 কিলোমিটার/সেকেন্ডে, কিন্তু 11.1 কখনোই রিচ করতে পারতো না, ফলে সে বায়ুমণ্ডলটা পৃথিবীতেই থেকে যেত। এই কারণে পৃথিবীর বায়ুমণ্ডল আছে, কিন্তু চাঁদের কিন্তু বায়ুমণ্ডল নাই। তো এবার ধরা যাক মুক্তিবেগের আরেকটু স্পেশালিটি, যে আমরা তো বুঝলাম পৃথিবীর সারফেস থেকে কত বেগে ছুটতে হয়, v = এসকেপ ভেলোসিটি হয় √2gm/r। কিন্তু এমন যদি হয় আমি একটা পৃথিবী থেকে পাহাড়ের উপরে নিয়ে একটা রকেটকে মুক্ত করে দিতে চাই, তাহলে কিন্তু আমার আসলে আর এত লাগবে না। এই জন্য আমি বলেছিলাম ওই সময় এমন গতিশক্তি দাও যাতে করে সে পৃথিবীর পৃষ্ঠের বিভবকে, এই মায়াটাকে কাটায় চলে যেতে পারে। কিন্তু এখন সে কিন্তু পৃথিবীর পৃষ্ঠে নেই, এই উচ্চতায়, ফলে তখন সেন্টার থেকে দূরত্ব হবে আর সেই সাথে আরো h, r+h। তখন থাকবে কি মাইনাস, মাইনাস তো অ্যাভয়েড করলাম ডান পক্ষে নিয়ে, Gmm/r না r+h। তার মানে বিভব একটু কম, টানটাও একটু কম, তার বলের বিরুদ্ধে
গতিশক্তি একটু কম দেওয়া লাগবে এখন। তাহলে ফর্মুলাটা কি দাঁড়াবে? নতুন অবস্থায় ফর্মুলাটা হচ্ছে √2gm, আগে ছিল r, এখন r + h। বোঝাই যাচ্ছে বেগ আগে একটু কম লাগবে, কারণ হরটা বেড়ে গেছে। আর এটা খুবই স্বাভাবিক, যত উপরে দিকে যেতে থাকবো পৃথিবী টান কমতে থাকবে, আর সেই টানের বিরুদ্ধে আমার কম ব্যয় করা লাগবে শক্তি। এবার যদি বলি এই যে পৃথিবী ছেড়ে তারা চলে যাচ্ছে, এটা কি ডিরেকশন ডিপেন্ডেন্ট? আই মিন পৃথিবীর মুক্তিবেগ 11.1 কিলোমিটার/সেকেন্ড। এটা কোন দিকে ছুড়লে? বইটা একবার একটা অঙ্ক আসছিল যে এটা কি খাড়া উপরের দিকে নিক্ষেপ করতে হবে, এমনকি তপন স্যারের আগের বইয়ে সংজ্ঞাও দেওয়া ছিল, এখন কত আছে আমি ঠিক বলতে পারতেছি না, সংজ্ঞাও লেখা ছিল যে বেগে ছুড়লে, খাড়া উপরের দিকে ছুড়লে, এটা কিন্তু নট নেসেসারি অ্যাট অল। তুমি যদি পৃথিবীর সাথে সারফেসের সঙ্গে 30 ডিগ্রিতে ছড়ো, কোনো ম্যাটার না, ওখানেও সেই 11.1ই লাগবে। এইদিকে ছুরি কোনো ম্যাটার না, 11.1ই কিন্তু মারা লাগবে। কেন? কনসেপ্টটা কিন্তু এখানেই দাঁড় করানো, খেয়াল করে দেখো। পুরো রিলেশনটা হচ্ছে কি পরিমাণ গতিশক্তি তোমাকে সাপ্লাই দিতে হবে যদি মায়াটাকে কাটাইতে চায়। তাহলে গতিশক্তি, শক্তি কেমন রাশি? শক্তি কিন্তু একটা স্কেলার রাশি, আর স্কেলার রাশির কোনো দিক নাই। তার মানে যে দিকেই মানো না কেন, কত বেগ, তার চেয়েও মেজর কনসার্ন হচ্ছে আমার এই গতিশক্তি দিতে পারলেই হলো। তাহলে সে পৃথিবীর মায়ায় থাকতে পারবে না। আর তাহলে হাফ mv² একটা শক্তি, এটা কোনো ডিরেকশন থাকতেই পারে না, কোন দিকে শক্তি দিবা। আর তার চেয়েও বেটার ফিলিং হবে যদি তুমি সেই ইলেকট্রনের সেই আয়নীকরণ বিভব শক্তি দেখতা, যেরকম ছিল না একটা কক্ষপথে ইলেকট্রন ঘুরতেছে, তাকে তুমি বাইরে কক্ষপথ থেকে অসীম দূরে নিয়ে যাবে, মানে ওর মায়া কাটায় নিয়ে যেতে হবে। তখন আমরা কি বলতাম? তাকে তাপ দাও কিংবা ফোটন ছোড়ো যাতে করে সে ছুটে চলে যায়। তখন কি বলতে হতো তাপ কোন দিকে দেবো, তাপ কোন দিকে দেওয়া যায়, এটা কিন্তু কোয়েশ্চেনই না, কারণ তাপ একটা শক্তি, একটা সার্টেন অ্যামাউন্ট অফ শক্তি পেলে সে ছিটকে চলে যাবে। ঠিক আছে? তাই এটা কিন্তু মনে রাখবা, 30 ডিগ্রি অ্যাঙ্গেল হোক, হোয়াট এভার মেবি দ্য অ্যাঙ্গেল ইজ, অ্যান্সার কিন্তু 11.1 যদি সারফেসে থাকে। তো আমরা উপগ্রহের বেগ সম্পর্কে আগের ক্লাস আইডিয়া দিয়েছি। সো এখানে একটা ছোট প্রমাণ আছে যে পৃথিবীর থেকে খুব অল্প উচ্চতায়, মানে এই যদি পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় অনেক ছোট হয়, সেই ক্ষেত্রে ওই অরবিটে বেগ হবে মুক্তিবেগের খুব কাছাকাছি, 1/√2 অফ মুক্তিবেগ। ওকে, মানে মুক্তিবেগ দেখা যায় ওর চেয়ে মাত্র 1.5 গুণ বেশি। তো এটা কিভাবে প্রমাণ করা যায়? খেয়াল করো যে আমরা জানি এই যদি হয় পৃথিবী, তা থেকে এইচ উচ্চতায় ভেলোসিটি হবে v = √gm / r + h। ওকে, তো আমরা যেহেতু বলেই দিয়েছি যে এইচটা আর এর চেয়ে অনেক অনেক ছোট, মানে পৃথিবীর থেকে সারফেস থেকে অল্প একটু উচ্চতায়, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি, v প্রায় কার সমান, gm / r, কারণ h নগণ্য আর এর তুলনায়। আবার আমরা বলছিলাম তোমাদের মনে আছে, যে কোনো উচ্চতায় থাকো না কেন, যে কোনো জায়গায় gm কথাটা যদি পাও, তার বদলে আমরা লিখতে পারবো gr²। কেউ যাতে কনফিউশনে না পড়ে যে এই উচ্চতায় তো g আর আগের মতো নাই, কিন্তু জিও আগের মতো নেই, দেখো আরও আগের মতো নেই। মোট কথা এই দুইটার গুণফল থাকতে হবে কনস্ট্যান্ট। যে কোনো একটা সারফেস রাখবো আর একটা উচ্চতায় রাখবো, এটা কিন্তু চলবে না, দুইটাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি gr² / r। তাহলে পরে থাকলো কি √g × r। পরিচিত লাগে নিশ্চয়ই, কারণ আমরা কিন্তু মুক্তিবেগের রাশিমালায় আগেই পড়ছিলাম এসকেপ ভেলোসিটি ve = √2gr, যাদের মনে আছে, না থাকলে একটু দেখে নিও। আর এটা দেখো √gr, সো বোঝাই যাচ্ছে কি এই যে এটা হচ্ছে আমাদের অরবিটার ভেলোসিটি কোন একটা কক্ষপথের, আর এটার সাথে √2 টাইমস, মানে √2 × √gr, অতএব মুক্তিবেগ হবে √2 × অরবিট ভেলোসিটি। ওপাশে নিলেই তোমরা পেয়ে যাবে যে অরবিটের ভেলোসিটি হবে ve / √2। এবার কোয়েশ্চেনটা খুব সুন্দর, এই হচ্ছে পৃথিবীর সারফেস, সেই সারফেস থেকে একটা বস্তুকে ছুঁড়ে মারবো। তো আমরা অলরেডি জানি একটা বস্তুকে যদি মুক্তিবেগে ছুঁড়ে মারা হয় তাহলে অসীম দূরে গিয়ে তার বেগ হবে 0 এবং পুরো বিভব শক্তিকে সে গতিশক্তির মাধ্যমে অতিক্রম করতে পারবে। কিন্তু এমন যদি হয় আমি বেগ মুক্তিবেগের চেয়েও বেশি দিলাম, যেমন এই কোয়েশ্চেনে বলছে তুমি ইনিশিয়ালি মুক্তিবেগের চেয়ে 4 গুণ বেগে ছুঁড়ে মারছো, তাহলে অসীম দূরে গেলে তার বেগ কত হবে, নাকি বেগ 0 হবে আগের মতোই? তো সেটা আমরা এখন চেক করবো। এটা হচ্ছে কোয়েশ্চেন। আগে যখন আমরা মুক্তিবেগে ছুটতাম তখন সিচুয়েশনটা কি ছিল? আদি বেগ যেহেতু ছিল, তাহলে তার মধ্যে একটা গতিশক্তি ছিল ½ mve², আর যেহেতু সে পৃথিবীর পৃষ্ঠে, তাহলে তার মধ্যে একটা বিভব শক্তি ছিল gmm/r। তারপর যখন অসীম দূরে চলে যাবে তখন এই দূরত্বটা হবে অসীম, ফলে হর যদি অসীম হয় আউটপুট হবে 0, মানে বিভব শক্তি ছিল 0, আর যেহেতু অসীম দূরে চলে যাবে বিভবকে কাটাতে কাটাতে এই গতিশক্তি ক্ষয় করে করে, ফলে সেখানে গতি হবে 0। তো এখান থেকে আমরা ইজিলি ডিরাইভ করতে পারছিলাম সেই বিখ্যাত ফর্মুলা 2gm / r, কিংবা যেটাকে তোমরা শর্টে বলো 2gr। এটা ছিল মুক্তিবেগে যখন ছোড়ো। কিন্তু এখন তো খেয়াল করছো নিশ্চয়ই, আমরা মুক্তিবেগে ছুড়লে পরে কোনো মতে পার করতে পারে, কিন্তু আমি তো মুক্তিবেগে ছুরি নাই, ফলে আদি গতিশক্তি এখন ½ mve² এর বদলে আসবে
4ve², যেটা কোয়েশ্চেনে দেওয়া, যে আদিবেগই হচ্ছে তোমার মুক্তিবেগের 4 গুণ। আর মাইনাস gm/r তো অবশ্যই আছে যেহেতু পৃথিবীর পৃষ্ঠে, কিন্তু অসীম দূরে চলে গেলে আরটা যেহেতু ইনফিনিটি, বিভব শক্তি শূন্য, তখন তার বেগ হবে v, ফলে গতিশক্তি হবে 12mv²। ফলে এটা সলভ করে সুন্দর মতো ভিটা বের করে ফেলতে পারবো, যে অসীম দূরে গিয়ে এখনো তার কাইনেটিক এনার্জি থাকবে এবং সে ওই বেগ নিয়ে চলতেই থাকবে। স্যাটেলাইট রিলেটেড আরেকটা ম্যাথ, যে পৃথিবী থেকে একটা সার্টেন উচ্চতায় একটা স্যাটেলাইট আছে যার বেগ দেওয়া আছে হচ্ছে মুক্তিবেগের অর্ধেক। তো কোয়েশ্চেন করছে সে কত উচ্চতায় আছে। আর দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে হঠাৎ করে স্যাটেলাইটটা বন্ধ হয়ে গেল, তখন সে গ্র্যাভিটি টানে নিচে পড়া শুরু করলো। তো নিচে পড়তে পড়তে আমরা জানি গ্র্যাভিটিটার বেগ বাড়তে থাকবে, সে যখন সারফেসে হিট করতে যাবে ওই মোমেন্টে তার বেগ কত। এই দুটো হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো এখানে স্যাটেলাইট সম্পর্কে আরেকটা ছোট্ট আইডিয়া দিয়ে নিই। স্যাটেলাইটের বেগ সমান তোমরা খেয়াল করছো gm/r+h। তাহলে দারুণ ব্যাপারটা হচ্ছে ডান পাশে দেখো gm/r তিনটাই কিন্তু কনস্ট্যান্ট, তাহলে একমাত্র ভেরিয়েবল হচ্ছে h। এইচটাও যদি ফিক্সড করে দিই, যে আমি একটা সার্টেন উচ্চতা ফিক্সড করে দিলাম, তাহলে দেখো বাম পক্ষ বা ভিটাও হয়ে যাবে কনস্ট্যান্ট। তার অর্থ তুমি যদি একটা নির্দিষ্ট উচ্চতায় স্যাটেলাইট চালাতে চাও তাহলে অবশ্যই নির্দিষ্ট বেগে মারতে হবে, এবং উল্টাভাবে যদি আমরা একটা নির্দিষ্ট বেগে চালাতে চাই তাহলে আমাদের একটা নির্দিষ্ট উচ্চতায় রাখতে হবে। তো যেহেতু আমাদের বলেই দিছে এখানে বেগ হতে হবে মুক্তিবেগের অর্ধেক, তাহলে বুঝতে পারতেছি আমরা এইচ আমাদের আরবিট্রারি নাই, আর এটা আমাদের এখন একটা ফিক্সড উচ্চতা হবে এবং ওটাই আমাদের বের করতে বলছে। সো চলো বের করি। তো দেখতে পাচ্ছ এখানে v সমান √gm/r+h। v এর ভ্যালু দেওয়া আছে এসকেপ ভেলোসিটির অর্ধেক, আর gm এর বদলে আমরা বলছি যে কোনো জায়গায় লিখতে পারবো gr²। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি। আর v সমান তোমাদের নিশ্চয়ই মনে আছে √2gr। ওকে, আর এখানে আমরা পাচ্ছি √gr²/r+h। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এই √2 কাটলে আসবে gr/2 এর রুট, আর ওখানে থাকবে gr²r+h, এটা রুট, পুরোটাই ক্যালকুলেশন। তো এখানে g কাটা যাবে, r কাটলে এখানে একটা √r থাকবে, স্কোয়ার করে দিলে আমরা এখানে থাকবে হাফ, ডানে থাকবে r/r+h। তাহলে পরে থাকতেছে কি r+h = twice r, দ্যাট ইজ h সমান r। তার অর্থ কি, পৃথিবীর ব্যাসার্ধ পরিমাণ উচ্চতায় যদি সে থাকে তখন তার বেগ হবে মুক্তিবেগের অর্ধেক। ওকে, তো এখন আমাদের বের করতে হবে সেকেন্ডটা, অর্থাৎ এটা যখন ফ্রি ফলে নিচে পড়ে যেতে থাকবে মুক্তভাবে, তখন একদম মাটিতে পড়ার আগ মুহূর্তে বেগ কত হবে। ওকে, শক্তির সংরক্ষণশীলতা দিয়ে আমরা সেটাকে সলভ করব। তো যখন এটা ইঞ্জিন অফ করে দেবে এবং এটার গতিশক্তি শূন্য হয়ে গেছে, তো তখন তার মধ্যে অবশ্যই কি আছে, একটা বিভব শক্তি আছে। তো সেখান থেকে যখন এই উচ্চতা পরিমাণ নিচে নেমে আসবে তখন তার বিভব শক্তির একটা পতন ঘটবে। তাহলে আমরা জানি শক্তি হারায় না, সেই পতিত বিভব শক্তি কিসে কনভার্ট হবে, গতিশক্তিতে। তাহলে আমরা লিখতে পারি বিভবের পতন মানে বিভব শক্তির পতন ইকুয়াল টু হবে গতিশক্তির অর্জন মানে প্রাপ্ত গতিশক্তি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, খেয়াল করে দেখো এটা যখন একদম মাটিতে চলে আসবে তখন তার আমরা জানি বিভব শক্তিটা কত হয়, -gm/r। এটা হচ্ছে সারফেসের, আর তার আগে কত ছিল, -gm/r+h। এটা তোমরা আগে থেকে জানো যে এই উচ্চতায় কত হয় বিভব শক্তি, আগের চেয়ে কম, খেয়াল করে দেখো। আর প্রাপ্ত গতিশক্তিকে আমরা ধরলাম 12mv²। শুরুতে গতিশক্তি ছিল 0, পরে পাইছে হচ্ছে v বেগ। তো আমরা শুধু মান নিয়ে বিবেচনা করতেছি। তাহলে এখানে আমরা জানি একটু আগেই প্রমাণ করেছি যে উচ্চতাটা কত ছিল, উচ্চতা ছিল r। তাহলে আমরা পাচ্ছি এই যে মাইনাস মাইনাস প্লাস, r+r হচ্ছে 2r -gm/r, ওকে, ইকুয়াল টু হচ্ছে 12mv²। তাহলে এটা সলভ করলে আমরা পেয়ে যাব যে gm/2r ইকুয়াল টু হবে 12mv²। 2 কাটা যাচ্ছে, তো এভাবে সলভ করে তোমরা ভিটাও বের করে ফেলতে পারবা। তো আমরা যে এতক্ষণ ধরে মুক্তিবেগের ফর্মুলাগুলো দেখছিলাম যে 2gm/r+h, এগুলো ছিল h উচ্চতায় পৃথিবী পৃষ্ঠ থেকে এটাকে ছুঁড়ে মারা। আর একদম যদি পৃষ্ঠ থেকে মারি তাহলে h এর উচ্চতা হবে 0, তখন থাকবে 2gm/r। কিন্তু এটা খেয়াল করে দেখো, এটা কিন্তু পৃথিবীর মুক্তিবেগ মানে পৃথিবী থেকে মুক্তি, পৃথিবী থেকে মুক্তি। কিন্তু আমরা যদি চাই সূর্যের হাত থেকে মুক্তি পাক মানে সৌরজগৎ থেকে মুক্তি পেতে তার কত মুক্তিবেগে ছাড়া লাগবে, তাহলে কিন্তু সে এখনো এই বেগে চলবে না। আসলে সূর্য থেকে যদি চায় তাহলে আমাদের অবশ্যই এখানে খেয়াল করে দেখো পৃথিবী থেকে মুক্তিবেগ চাইছি, ফলে এমটা হয়েছে পৃথিবীর, আরও হয়েছে পৃথিবীর ব্যাসার্ধ। তো এবার যদি সূর্যের হাত থেকে চাই তাহলে কত দূরে আছে সূর্য থেকে আমরা দেখি, তাহলে সেটা হবে এসকেপ ভেলোসিটি ফ্রম সান হবে 2g, এই এমটা হবে সানের ম্যাস ডিভাইডেড বাই দূরত্বটা, সেই যে বিখ্যাত দূরত্ব 15 কোটি কিলোমিটার, 1.5 × 10⁻11 মিটার। ওকে, এবং এটা সলভ করে তোমরা দেখতে পাবা একটা ভেলোসিটি আসবে এই যে পৃথিবীর ভরের চেয়ে সূর্যের ভর, ওগুলো তোমরা আশা করি জানো। সেই যে সূর্যের ভর কত ছিল, ম্যাস অফ সান ছিল 2×10⁻30 এত কিলোগ্রাম। তো এগুলো তোমরা ইনপুট দিলে তারপরে দেখতে পাবা সেই ভেলোসিটিটা আসে 42 কিলোমিটার/সেকেন্ড। নর্মালি পৃথিবী থেকে তো আমরা জানতাম 11.1 কিলোমিটার/সেকেন্ড। তো হঠাৎ করে এত বেড়ে গেল কেন, সূর্য থেকে তো দূরত্ব কম না, হ্যাঁ।
তো আসলে বিষয়টা এমন না, সূর্য থেকে যদি এটা লাগবে সূর্যের সাপেক্ষে পৃথিবী থেকে এত বেগে ছুটতে হবে, কিন্তু একটু খেয়াল করে দেখছো পৃথিবী নিজেও কিন্তু সূর্যের চারদিকে ঘুরতেছে। তার মানে পৃথিবী লাইক এ ট্রেন, পৃথিবীর অলরেডি একটা বেগ আছে। তা আমরা তো মনে আছে নিশ্চয়ই আপেক্ষিক বেগের সেই কনসেপ্ট, একটা ট্রেন এদিকে যাচ্ছে, সেই ট্রেনের বেগ মনে করো পৃথিবীর বেগের সমান, এই যে পৃথিবী যে বেগে ঘুরতেছে, আর সেখান থেকে একটা বল ছুঁড়ে মারবো, আমার টোটাল অর্জন করতে হবে 42, এবং তোমরা একটু ক্যালকুলেট করলেই দেখবা পৃথিবীর নিজেরই আছে হচ্ছে 30, ওটা আমরা ক্যালকুলেট করেও দেখাবো। তাহলে বুঝতেই পারতেছো 42 অর্জন করতে আমার আসলে আর 12 কিলোমিটার পার সেকেন্ড দিলেই হবে। তাই পৃথিবীর ওপর থেকে কাইন্ড অফ একটা ট্রেনের ছাদ থেকে তুমি একটা বলকে ছুড়বা 42-এ, অলরেডি 30 আছে ট্রেনের ভেলোসিটি, তাহলে তোমার আসলে পৃথিবীর সাপেক্ষে 12 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুড়লে এটা মুক্তি পাবে সৌরজগতের হাত থেকে। তো এই 30 কিভাবে, এটা কোয়াইট সিম্পল। এটা হচ্ছে সূর্যের চারদিকে ঘূর্ণনের জন্য যে টাইম লাগে, তাহলে t ইকুয়াল টু টোয়াইস পাই বাই ওমেগা। ওকে, তো আমরা এখান থেকে ওমেগা সমান টোয়াইস পাই বাই টি, টি হচ্ছে পুরো একবার ঘুরে আসতে সময় লাগে 365 বছর, এটাকে তোমরা সেকেন্ডে কনভার্ট করবা। আর ওমেগা থেকে আমরা সেটা আবার কি জানি ভি বাই আর, টোয়াইস বাই ডিভাইডেড বাই সেই টাইমটা, ওটা ইনপুট দিয়ে নিব। এবং আরটা তো আমরা জানি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, সলভ করলে দেখতে পাবো এটা আসবে 29.88 কিলোমিটার পার সেকেন্ড। একটা গ্রহ কিংবা উপগ্রহ অথবা স্যাটেলাইট যদি এরকম সার্কুলার অরবিটে ঘুরতে থাকে, তাহলে তার মধ্যে শক্তি থাকে। ওকে, তো সেই টোটাল শক্তিটার জন্য আমরা কিছু রাশিমালা ডিরাইভ করব। তো প্রথম কথা, সাপোজ এখানে চাঁদ ধরলাম আর সেটা পৃথিবীর চারদিকে ঘুরতেছে, তো সেন্টার থেকে চাঁদের দূরত্বকে ধরলাম আর, তার মানে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এই চাঁদের মধ্যে টোটাল পোটেনশিয়াল এনার্জি কি আছে, মাইনাস gm ডিভাইডেড বাই স্মল আর। ওই স্মল আর বলতে কিন্তু r প্লাস h দুটোই কভার করে। আর কাইনেটিক এনার্জি কি হবে, ek ইকুয়াল টু হাফ mv স্কয়ার। তো অলরেডি আমরা জানি সেই যে h উচ্চতায় বেগ হয় রুট ওভার gm ডিভাইডেড বাই r প্লাস h, সেটাই আমাদের জন্য এখন gm বাই স্মল আর, ওটাই কভার করতেছে r প্লাস h কে। তাহলে আমরা v স্কয়ার সমান কি লিখতে পারি, হাফ m gm বাই r, স্কয়ার করলে এই রুটটা উঠে যাবে। তো তখন আমরা লিখতে পারি g mm ডিভাইডেড বাই টোয়াইস r। আর উপরে এটা পোটেনশিয়াল এনার্জি, যেহেতু এটা আমরা লিখছি বিভবের রাশিমালা, অর্থাৎ m কেজির জন্য হবে gmm বাই r বেসিক্যালি। তাহলে এখন আমরা যদি বলি যে টোটাল এনার্জি কত হবে, তাহলে সেটা সমান আমরা অলরেডি জানি পোটেনশিয়াল এনার্জি প্লাস কিনেটিক এনার্জি। তাহলে কত থাকতেছে খেয়াল করো, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে মাইনাস gmm বাই r, আর কিনেটিক এনার্জি হচ্ছে gmm বাই টোয়াইস r। তাহলে অনেকটা এমন না ব্যাপারটা যে gmm বাই r আর অর্ধেক gmm বাই r, তাহলে আধা থেকে একটা গেলে কি মাইনাস আধা থাকবে, তাহলে থাকবে হচ্ছে gmm ডিভাইডেড বাই টোয়াইস r। তো তোমাদের ক্রেডিট হবে এই ছবিগুলো আঁকতে পারে, এবং খেয়াল করছো এই যে এনার্জির সাথে যে রিলেশনটা, সেটা আর এর সাথে এখানে ব্যস্তানুপাতিক, এখানেও দেখো আর এর সাথে ব্যস্তানুপাতিক, এখানেও তাই, কিন্তু মানে তাদের একটু পার্থক্য আছে। যেমন আমি যদি শুধু মান বিবেচনা করি, তাহলে পোটেনশিয়াল এনার্জির মানটা হবে, পোটেনশিয়াল এনার্জির শুধু মান যদি বিবেচনা করতাম তাহলে gmm ডিভাইডেড বাই r, কিন্তু কাইনেটিক এনার্জির মানটা কিন্তু খেয়াল করে দেখো gmm ডিভাইডেড বাই 2r, কিন্তু তাদের চিহ্ন আলাদা, তার মানে একটা উপরে থাকলে আর একটা নিচে থাকবে। ওকে, তো আমরা এখন সেগুলোর ফর্মুলার থেকে চিত্রটা আঁকতে পারি কিনা দেখি, এটা বেশ ইম্পর্টেন্ট। আমাদের এক্স অক্ষে থাকবে হচ্ছে আর, আর ওয়াই অক্ষে থাকবে হচ্ছে এনার্জি। তাহলে আমরা দেখতে পাচ্ছি পোটেনশিয়াল এনার্জিটা নেগেটিভ এবং এটা হবে মাইনাস gmm বাই r, তার মানে r এর সাথে ব্যস্তানুপাতিক। সো দেখতে হবে এমন, এর আগে আমরা এরকম গ্রাফ খেয়াল করছি, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, যাদের মনে আছে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক ভলিউম বা আয়তনের সাথে। একইভাবে আর এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক আমরা এঁকে ফেলছি, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তো কাইনেটিক এনার্জিটা কি হবে, এর যে দূরত্ব তার অর্ধেক হবে, মানে আরেকটু চাপানো হবে, কিন্তু সেটা হবে পজিটিভ, দেখতেই পাচ্ছি এর সামনে প্লাস, তাহলে এটা গেল কাইনেটিক এনার্জি। আর টোটাল এনার্জি কি হবে, নিচেরটার অর্ধেক হবে কিন্তু সামনে আছে মাইনাস, সো দেখতে অবিকল কাইনেটিকের মতো, কিন্তু টোটাল হবে নিচের দিকে যেহেতু ওভারঅল নেগেটিভ। এবং এই নেগেটিভ কি মিন করে অবশ্যই মনে রাখবা, টোটাল এনার্জি যদি কোনো সিস্টেমে নেগেটিভ হয়, এটা বুঝতে হবে ওই সিস্টেমটা আবদ্ধ বা ক্লোজড। তার মানে এই গ্রহটা এখানেই থাকতে চায়, তোমাকে যদি এই গ্রহকে এই ঘূর্ণন ব্যবস্থা থেকে সরাতে হয়, তাহলে অবশ্যই শক্তি বাইরে থেকে অ্যাপ্লাই করতে হবে, ও নিজে নিজে কখনোই ছিটকে যাবে না। কিন্তু আমরা যদি জানি যে ওভারঅল এনার্জি পজিটিভ, যেমন তিনটা চার্জকে যদি পাশাপাশি রাখো, সমধর্মী চার্জ একটা ত্রিভুজের তিন কোণায় তুমি যদি তিনটা চার্জকে রাখো, তাহলে দেখতে পাবো তারা ছিটকে চলে যাচ্ছে, আমি ছেড়ে দিলেই চলে যাবে। এর অর্থ হচ্ছে টোটাল এনার্জি পজিটিভ এবং সিস্টেমটা বাউন্ড না, আবদ্ধ না, তারা ছিটকে চলে যেতে চায়। তো যাই হোক, তাহলে এই হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি, নিচে হচ্ছে পোটেনশিয়াল, আর এই হচ্ছে আমাদের টোটাল এনার্জি। যদি পৃথিবী বর্তমান দূরত্বের 4/1 দূরত্বে থাকে, তাহলে কয় দিনে বছর হবে? তো বুঝতে পারতেছি আমরা যে এটা দূরত্বের সাথে বছর বা ঘূর্ণনকালের একটা সম্পর্ক। সো বুঝতে পারতেছি এটা হচ্ছে কেপলারের সেই ল। কেপলারের যে লাস্টের সূত্রটা কি ছিল, টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব।
ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি t2 বাই t1 স্কোয়ার ইকুয়াল টু হবে r2 ডিভাইডেড বাই r1 হোল কিউব। তো কোয়েশ্চেন অনুসারে দেওয়া আছে হচ্ছে r2 আগেরটার 1/4, তাহলে t2 বাই t1 হোল স্কোয়ার ইকুয়াল টু হবে 1/4 টু দি পাওয়ার 3, দ্যাট ইজ 1/64। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি t2 বাই t1, এটা রুট করলে আসবে কত, 8/64, তার মানে t2 হবে t1 ডিভাইডেড বাই 8, আর t1 তো আমরা অলরেডি জানি 365 দিন, তার 8/1, অর্থাৎ মাত্র প্রায় 45.6 বা 46 দিনের মতো, 46 দিন 1 বছর। এবার অঙ্কটা বেশ মজার। এই সাপোজ সূর্য আর এই হচ্ছে আমাদের পৃথিবী, তো আমরা এখানে বসবাস করি এবং পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, তো আমরা সেটা এভাবে দেখাচ্ছি। তো এমন একটা সিচুয়েশন আমরা বর্ণনা করলাম যে হঠাৎ করে এমন হলো যে সূর্য না, ওখানে অন্য একটা তারা এবং সে অনেক বেশি ব্রাইট, মানে সূর্যের চেয়ে অনেক বেশি উত্তপ্ত, ফলে আমরা যদি এখন এই পৃথিবীতে বাস করি আমরা পুড়ে মরে যাব, আমাদের লাইফ আর বৃদ্ধি হবে না। তো এখন সিচুয়েশন হচ্ছে এমন, যেহেতু তারাটা আগের চেয়ে বেশ উজ্জ্বল, দেখা গেছে আমরা যদি এখন নতুন একটা গ্রহে বাস করি, সেই গ্রহটা পৃথিবীর চেয়ে ডাবল দূরত্বে অবস্থিত, তাহলে অবশ্যই তাপ একটু কম পাবে, সো দ্যাট পৃথিবীতে আমরা যেরকম বসবাস করতে পারতাম ওখানে আমরা এখন সুন্দর মতো বসবাস করতে পারবো, মানে জীবন ধারণের জন্য যত তাপমাত্রা দরকার তখন আমরা সেটা পাবো। তাহলে অবশ্যই সেটা এখন কি বড় বৃত্তপথে ঘুরতেছে, এক্সপেক্টেড। তো কোয়েশ্চেন করছে আমরা যারা পৃথিবীতে ছিলাম বা আছি এখন, তাদের গড় আয়ু হচ্ছে 70 বছর, তাহলে ওরা যারা ওই পৃথিবীতে থাকবে তাদের গড় বছর কত হবে, মানে এবং সবকিছু একই রকম, আমাদের বংশবৃদ্ধি যেরকম করে, খাবার দাবারের মাধ্যমে পুষ্টি যেমন পায়, সবকিছু একই রকম লাইফস্টাইল, তাহলে ওদের বয়স বা আয়ু কত হবে। তো এটা দেখে অনেকেরই মনে হতে পারে যে আয়ু তো চেঞ্জ হবে না, তা আমরা আসলে ওই অর্থে ব্যবহার করিনি ব্যাপারটা। আমরা যখন বছর বলি আমরা কিন্তু পুরো 365 দিন ঘুরে আসলে সেটাকে বলে 1 বছর, ওদের কিন্তু ঘুরে আসতে সাপোজ 720 দিন লাগলো সাপোজ, এবং সেটাকে তখন ওরা বলবে 1 বছর। সো আমরা যেটাকে 1 বছর বলি ওরা সেটাকে 1 বছর বলে না। তো নিশ্চয়ই গন্ধ পাচ্ছ কেপলারের সূত্রে, আলটিমেটলি কেপলারের সূত্র আমরা জানি টি স্কয়ার সমানুপাতিক আর কিউব, তাহলে আমরা লিখতে পারি পরেরটার আবর্তনকাল বা আগেরটার আবর্তনকালের বর্গ হবে তাদের দূরত্বের কিউব। তো দেওয়াই আছে পরের দূরত্ব আগেরটা ডাবল, সেটা হবে 2 কিউব মানে 8, তাহলে আমরা কি পাচ্ছি t2 ডিভাইডেড বাই t1 হবে √8, ওকে, তাহলে আমরা পাচ্ছি t2 হবে √8 ইনটু t1। তা এখন খেয়াল করে দেখো, এই t1টাকে ধরলাম 1 বছর, 1 ইয়ার ধরলাম না, এটাই আসলে ঘটনা 365 দিন বা 1 বছর, আর ওদের তাহলে সেটা কত খেয়াল করে দেখি আমরা, তাহলে আলটিমেটলি থাকবে ওদের 2.83 বছর। তাহলে মিনিংটা কি দাঁড়ালো, মিনিংটা দাঁড়ালো আমরা যতদিনে বলবো যে এই যে গ্রহটা দেখতে পাচ্ছ 2.83 বছর চলে গেছে আমাদের পৃথিবীতে, অথচ সে মাত্র একবার ঘুরে আসছে, তার মানে ওরা কি বলতেছে তখন, ওরা বলতেছে ওদের পৃথিবীতে মাত্র 1 বছর হইলো, আমাদের কিন্তু ততদিনে প্রায় 3 বছর কেটে গেছে। তাহলে আমাদের যখন বছরকাল শেষ হবে, দেখেছি আমাদের 70 বছর যখন পার হয়ে যাবে, তখন ওদের আসলে হবে 70 ডিভাইডেড বাই 2.83 বছর, অর্থাৎ প্রায় 24 বছর। তার মানে ওদের গ্রহে সবাই তামিম ইকবাল, হ্যাঁ, বয়স কখনো বাড়বে না। এটা খুব সিম্পল একটা ফর্মুলা, যে সূর্যের চারদিকে আমরা যখন ঘুরি, তা আমরা তো জানি যে পৃথিবী আসলে পুরোপুরি বৃত্তাকার পথে ঘোরে না, তো উপবৃত্তের পথে যদি ঘোরে সূর্য থেকে একটা ফোকাসে, তাহলে তার থেকে একটা দূরত্ব হবে খুব কম, আরেকটা দূরত্ব হবে অনেক বেশি। তো এই সবচেয়ে বড় দূরত্ব যেটা, সেটাকে বলা হয় অপসূর, আর সবচেয়ে ছোট দূরত্বটাকে বলা হয় অনুসূর। তোমরা ওই ইংলিশ টার্মগুলো একটু দেখে নিও, অ্যাপোজি, পেরিজি না কি জানো। তো এখন এখানে একটা সুন্দর ফর্মুলা ডিরাইভ করা যায়, সেটা হচ্ছে এই পয়েন্টের বেগকে আমরা ধরলাম v1 আর এই পয়েন্টের বেগকে ধরলাম v2, এবং খেয়াল করছো নিশ্চয়ই দুটো ভেক্টরের সাইজ আমি একটু আলাদা দিছি, আসলে ঘটনাও তাই, যত কাছে হবে বেগ তত বেশি হবে, কারণ কেন্দ্রমুখী বলটা তত বেশি, আর যত দূরে হবে কেন্দ্রমুখী বলটা তত কম, ফলে বেগ তত কম হবে। তো এটা কিভাবে ডিরাইভ করা যায় খেয়াল করে দেখো, এই টানগুলো যেহেতু বেগের সঙ্গে লম্ব, সো আসলে টর্ক বলতে কিছু নাই কিন্তু, হ্যাঁ, মানে পিঠের দিক থেকে কোনো ঠেলা নেই, ফলে আসলে আমি কোনো টর্ক দিতে পারতেছি না। তো তাই যদি হয়, তো টর্ক না দিলে কি হয়, এলটা কনস্ট্যান্ট হয় আমরা জানি। তুমি যদি কোনো বলই প্রয়োগ না করো তাহলে ভরবেগ চেঞ্জ হয় না, একইভাবে যদি কৌণিক বল বা টর্ক প্রয়োগ না করো তাহলে কৌণিক ভরবেগের কোনো চেঞ্জ হয় না, এবং ভরের তো কখনোই চেঞ্জ হয় না। তাহলে প্রথম পয়েন্টে m v1 r1 এটা হবে ভরবেগ, কৌণিক ভরবেগ, আর দ্বিতীয় পয়েন্টে এটা হবে m v2 r2, তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে mm বাদ, দ্যাট ইজ v1 r1 ইকুয়াল টু v2 r2। এটা ব্যস্তানুপাতিক দেখতেই পাচ্ছি, মানে বেগটা ব্যস্তানুপাতিক, দূরত্ব যত বেশি হবে বেগ তত কম হবে। তো এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে। আমাদের চ্যাপ্টারের ফার্স্ট অঙ্ক হচ্ছে যে দেওয়া আছে একটা ব্লক যার হাইট হচ্ছে l, এবং এটাকে আমরা ঠেলা দিলাম একটা স্পর্শকীয় বল F দিয়ে ঠেলা দিলাম, ফলে এটা l পরিমাণ সরে আসলো এবং তার একটা বিচ্যুতি হলো থিটা। তো কোয়েশ্চেন করছে সেই ক্রিন্তন গুণাঙ্ক ইটা কত।
তো যে কোনো গুণাঙ্ক সমানই কি আছে মনে আছে নিশ্চয়ই, পীড়ন। পীড়ন হচ্ছে বল বাই ক্ষেত্রফল ডিভাইডেড বাই বিকৃতি। তো আমাদের এই বিকৃতিকেই বলে থিটা। তো থিটা অতি ক্ষুদ্র হলে আমরা জানি সেটা কি ট্যান থিটা বলা যায়। তো অতি ক্ষুদ্রটাকে আমরা লিখলাম ট্যান থিটা এফ বাই এরিয়া। তো ট্যান থিটা সমান কি দেখো এখানে লম্ব বাই ভূমি, দ্যাট ইজ এল বাই ক্যাপিটাল এল। দুইটার ভ্যালু আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে। এফ দেওয়া আছে আর দেখো এল দেওয়া আছে 20 সেন্টিমিটার। তো এটা যদি একটা স্কোয়ার শেপ বলা থাকবে তাহলে ক্ষেত্রফল এ হবে এল স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর বর্গ। তাহলে আমরা আসলে এফ বাই এল স্কোয়ার আর এল বাই স্মল এল, এফ এর ভ্যালু জানি আমরা গিভেন 400 নিউটন, এল জানি স্মল এল জানি। তো এটা সলভ করলে আমরা এটাটা পেয়ে যাবো। তো এটা হচ্ছে একটা সমুদ্র তল। তো এই সারফেস থেকে 1 কিলোমিটার গভীরে এরকম একটা বল আছে। তো দেওয়া আছে পানির গভীরতায় হচ্ছে তোমার ঘনত্ব হচ্ছে 1000, এটা তো আমরা জানি পানির ঘনত্ব দেওয়া আছে। এবং এটার আয়তন হাইড্রোস্ট্যাটিক চাপে মানে চারদিক থেকে সমান চাপে আগে সাপোজ বেশি ছিল, সেখান থেকে চাপ খেয়ে এরকম ছোট হয়ে গেছে। এবং সেটা কত পার্সেন্ট ছোট হয়েছে বলা আছে, স্মল ভি বাই ক্যাপিটাল ভি দেওয়া আছে 0.1%। তার মানে আগের আয়তনের 0.1% পরিবর্তিত হয়েছে আয়তন, খুব সামান্য পরিমাণ। তো কোয়েশ্চেন করছে হচ্ছে এই আয়তন গুণাঙ্কটার মান কত। তো কোয়াইট সিম্পল, আমরা জানি আয়তন গুণাঙ্ক কে হবে, সেই যে উপরে ছিল পীড়ন, তো এর ক্ষেত্রে আয়তন গুণাঙ্কের ক্ষেত্রে এটা চাপ সিম্পলি ডিভাইডেড বাই আয়তন বিকৃতি। তা আয়তন বিকৃতি তো জানি কতটুকু চেঞ্জ ডিভাইডেড বাই আদি, একক মাত্রা যে পরিবর্তন। তো ডিপি পরিবর্তন কতটুকু, তোমার বায়ুচাপ তো উপরেও আছে নিচেও আছে, তো ওটা কোনো চেঞ্জ না, চেঞ্জ হচ্ছে পানির কারণে যে বাড়তি চাপ। তো সেই চাপ সমান আমরা অলরেডি ছোটবেলা থেকে জানি এইচ ইন্টু রো ইন্টু জি। তো রো দেওয়া আছে 1000, হাইট দেওয়া আছে 1 কিলোমিটার, ওটাকে মিটারে কনভার্ট করবা 9.8, ওটা সলভ করলে তুমি প্রেশারটা পেয়ে গেলাম ডিভাইডেড বাই ভি দেওয়া আছে 0.1%। তাহলে এটা সলভ করলে আমরা আয়তন গুণাঙ্ক পেয়ে যাব। এবং মনে রাখবো অনেক সময় কিন্তু চায় সংনম্যতা কত, আয়তন গুণাঙ্ক মিন করে এটা কত বেশি টাইট, এটাকে কমপ্রেস করা যায় না, আর সংনম্যতা হচ্ছে কত নরম নমনীয়। তাই এটার উল্টেই হচ্ছে সংনম্যতা, টাইট বা কত কঠোর ওটার উল্টেই হবে কত নরম। তো এটার নাম সংনম্যতা বা কম্প্রেসিবিলিটি, এটা মনে রাখবা সংনম্যতা। একটা আঙুল দিয়ে সাপোজ একটা বস্তুকে তার বেঁধে ঘোরাচ্ছে, তারের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 50 সেন্টিমিটার এবং ওই ভরটা হচ্ছে 20 কিলোগ্রাম। তো কোয়েশ্চেন করছে ব্রেকিং স্ট্রেস বা অসহ পীড়ন দেওয়া আছে হচ্ছে এত প্যাসকেল, এবং এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, মানে যে তার দিয়ে ঘোরাচ্ছি এই যে তারটা 50 সেন্টিমিটার যে তার, ওটাকে যদি একটু মোটা করে দেখে সেই তারের যে ক্রস সেকশনাল এরিয়া এটা দেওয়া হচ্ছে 10⁻⁶ বর্গমিটার। তো কোয়েশ্চেন করছে সর্বোচ্চ কত বেগে ঘোরানো সম্ভব। তো এই প্রশ্নটা কেন করলো, আমি কি যে কোনো স্পিডেই ঘোরাতে পারবো না, প্রবলেম কেন হবে? আসলে একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে আমরা জানি বৃত্তপথে কোনো কিছু ঘুরলেই তার একটা সেন্ট্রিপেটাল ফোর্স লাগে বা কেন্দ্রমুখী বল, এবং সেই বলের মান কত mv²/r কিংবা m⍵²r, আমরা সবাই জানি। কিন্তু সেই সাথে তুমি টানতেছো বলকে, অবভিয়াসলি বলটা টানবে কাকে, তোমার আঙুলকে। ফলে এই যে একটা সুতা বা মাঝখানে যে তারটা, তাহলে বুঝতে পারতেছো ওর উপর দুইটা বিপরীতমুখী ফোর্স না। তাহলে এরকম যদি একটা ঝুলন্ত বস্তু থাকে একটা তার দিয়ে, এমজি তাকে টানে, ফলে এখানে টান খায়, ফলে তার আবার কাকে টান দেয়, বস্তুটাকে টান দেয়। তার মানে টান সবসময় জোড়ায় জোড়ায় কাজ করে, একটা তারের দুই দিকে কাজ করতে হবে, তখন এটা টান টান হয়। তাহলে তুমি চিন্তা করো যত স্পিডে ঘুরাবা, যত বেশি স্পিডে ঘুরাবা, তার বর্গহারে কোনটা বেড়ে যাবে, কেন্দ্রমুখী বল। ফলে ওই বর্গহারে তোমার হাত দিয়ে টান দেওয়াটা বেড়ে যাবে, ফলে তোমার হাতে ওই একই পরিমাণ টান কাজ করবে। তাহলে আমি আসলে বলতে চাচ্ছি কি, যত বেশি স্পিডে ঘুরাবা তত বেশি টান, আর যত বেশি টান একটা সময় এটা কোথায় পৌঁছে যাবে, অসহ পীড়নে পৌঁছে যাবে, যে তখন তারটা ছিঁড়ে যাবে। তো আমরা ওটাই বের করতে চাচ্ছি যে কোন বেগে ঘোরালে এটা অসহ পীড়নে পৌঁছে যায়, mv²/r। তাহলে এই ভিটা ম্যাক্সিমাম হলে তখন নিশ্চয়ই যে ফোর্সটা টান বলটা সেটা হবে কি ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম টান বল সমান কি লেখা যায়, বল সমান আমরা জানি পীড়ন ইনটু এরিয়া। তাহলে আমরা লিখতে পারি ব্রেকিং স্ট্রেস কিংবা অসহ পীড়ন ইনটু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এটা করলে আমরা পাচ্ছি সেই প্রয়োজনীয় টান। তাহলে এটা সলভ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে ভি ম্যাক্সিমাম, সর্বোচ্চ কত বেগে তুমি ঘোরাতে পারবে। সো পি ব্রেক ইনটু ক্রস সেকশনাল এরিয়া। আর এই আরটা কি, আরটা হচ্ছে এই যে বৃত্তে ঘোরাচ্ছে সেই বৃত্তের ব্যাসার্ধ, তো সেটাই তো আসলে তারের দৈর্ঘ্য। তাহলে এই আর এর জায়গায় আমরা সিম্পলি বসিয়ে দিতে পারবো এল, আর ইকুয়াল টু এল মনে রাখবা। এক্ষেত্রে তো বোঝাই যাচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হবে পুরো তারের দৈর্ঘ্য ডিভাইডেড বাই ম্যাস দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, এটাকে রুট করলেই পেয়ে যাবো ম্যাক্সিমাম কত ভেলোসিটিতে ঘোরালে এটা অসহ পীড়নে পৌঁছাবে, তার চেয়ে সামান্য বেগে ঘোরাতে গেলে এটা ছেড়ে পড়ে যাবে। তো আবার ওই একই, এবার কিন্তু এভাবে ঘোরাচ্ছি না, ওই ঘোরাচ্ছি মাথার উপরে হরাইজন্টাল তলে, কিন্তু দেখতে পাচ্ছ উপর থেকে, ঠিক আছে? এটা কেউ না ভাবো যাতে যেটা এরকম করে ঘোরানো হচ্ছে না, ঘোরানো হচ্ছে হরাইজন্টাল প্লেনে। তো এটার ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 1 মিটার, ভুলেও ভাববা না কিন্তু এইটা ব্যাসার্ধ না। এটা আসলে কি বোঝাচ্ছে, এখানে একটা আঙুল বেঁধে ঘোরাচ্ছি, তো যে তারটাকে ঘোরাচ্ছি
সেটাকে যদি একটু জুম করে দেখাই তাহলে এরকম হওয়ার কথা না? সেই যে ক্রস সেকশনটা, সেই ক্রস সেকশনটার ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 1 মিলিমিটার। ওকে, বৃত্তের ব্যাসার্ধ কিন্তু 1 মিটার। তো আমাদের কোয়েশ্চেন করছে যেটাকে আমি ঘোরাচ্ছি 2 রেভলিউশন পার সেকেন্ড, এত কৌণিক বেগে, এবং স্টিলের তার, ওটা ইয়াং এর গুণাঙ্ক দেওয়া আছে 20 × 10⁻10 নিউটন পার মিটার স্কয়ার। তো কোয়েশ্চেন করছে তারের দৈর্ঘ্য কত বৃদ্ধি পাবে। খুব সিম্পল অঙ্ক। তো আমরা একটু আগের অঙ্কে দেখলাম যে এখানে কত বল প্রোভাইড করতে হয়, টান বলটা mv²/r, বা যেটাকে লিখতে পারি আমরা m⍵²r। তাহলে এখানে r এর ভ্যালুটাই হচ্ছে সেই তারের দৈর্ঘ্য, তাহলে m⍵² × l। ওকে, তাহলে আবার ইয়াং এর গুণাঙ্কের সাথে ফর্মুলাটা আমরা কি জানতাম, ys = FL/a স্মল l, যেখানে a এর পরিচয় হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ক্যাপিটাল L হচ্ছে আদি দৈর্ঘ্য 1 মিটার, স্মল l হচ্ছে দৈর্ঘ্যের বৃদ্ধি যেটা আমাদের বের করতে বলছে, f মাত্র আমরা বের করলাম টান বল, আর ys হচ্ছে স্টিলের ইয়াং এর গুণাঙ্ক। তো এখানে একটু খেয়াল করে দেখবা ওমেগাটা কিন্তু গিভেন রেভলিউশন পার সেকেন্ডে, তো ওটাকে আমাদের অবশ্যই রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। রেভলিউশন পার সেকেন্ড সমান আমরা কি জানি, এক রেভলিউশন মানে কমপ্লিট আবর্তন। তাহলে এক কমপ্লিট আবর্তন আসলে কতটুকু ক্রস করে, টুয়াইস পাই বা 360 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি 2 × 2 পাই রেডিয়ান পার সেকেন্ড, দ্যাট ইজ 4 পাই রেড পার সেকেন্ড। এটা কনভার্ট করে নিয়ে তারপর তোমাকে ম্যাথটা সলভ করতে হবে। ওকে, এই ম্যাথ দেওয়া আছে, ওয়াইএস দেওয়া আছে, ওমেগা দেওয়া আছে, এল দেওয়া আছে, সবকিছু গিভেন। এখান থেকে স্মল এলটা তোমরা বের করে নিবা। এখানে গিভেন উপরে হচ্ছে এফ আর এখানে হচ্ছে এল, তার মানে কত বল দিলে কত স্ট্রেস হচ্ছে, মানে কতটুকু প্রসারিত হচ্ছে, এটা দেওয়া আছে ডাটা। তো কোয়েশ্চেন করছে একটা নির্দিষ্ট তারের জন্য এই গ্রাফটা দেওয়া আছে, এবং এখান থেকে নির্ণয় করতে হবে ওই তারটাকে, সাপোজ এই হচ্ছে মেইন তারটা, এটাকে প্রসারিত করতে 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 এতখানি প্রসারিত করছো 3×10⁻³ মিটার, এবং তাতে ফোর্স লাগছে তোমার 300 নিউটন, মানে টান বল। টান বল কিন্তু এক পাশে হয় না, নিশ্চয়ই মনে রাখবে এই পাশে বাধা আছে কিংবা অন্য কেউ টানতেছে। তো দেখো এটার জন্য আমাদের আসলে কোনো ফর্মুলাই লাগবে না, এই গ্রাফের আন্ডারে যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটাই হচ্ছে কৃতকাজের রাশিমালা। তাহলে আসলে ওয়ার্ক ডান বা কৃতকাজ বা সঞ্চিত শক্তি যাই বলো, এটা হবে হাফ, এই যে ত্রিভুজের ক্ষেত্রফলকে হাফ ভূমি টু উচ্চতা, তো এই হচ্ছে ভূমি আর এই হচ্ছে উচ্চতা এফ। ঠিক আছে, এটাকেই আমরা আয়তন দিয়ে ভাগ করে বের করতাম যে একক আয়তনে সঞ্চিত শক্তির রাশিমালা হোয়াট এভার, কিন্তু কৃতকাজ কিন্তু এই ত্রিভুজটার ক্ষেত্রফল বা ওই ওটার আন্ডারে যেটা থাকবে। অবশ্যই মাথায় রাখবা এটা কিন্তু শুধু ত্রিভুজ বা সরলরেখা বলে করতে পারছি, অন্যান্য কার্ভ হলে অবশ্যই ইন্টিগ্রেশনের আশ্রয় নিতে হতো, কারণ ইন্টিগ্রেশন দিয়ে আমরা ক্ষেত্রফল নির্ণয় করি। এই দুইটা পোল, তার মাঝখানে একটা তার বাঁধা। তো বর্তমানে টেম্পারেচার সাপোজ একটা θ1 ধরলাম, এটা আজকে 40°C অথবা 50°C। তো এই অবস্থায় তোমরা বেঁধে গেছো। তো এরপর হলো কি, টেম্পারেচার কমলো 30°C, কমে গেছে, তার মানে বর্তমান টেম্পারেচার হচ্ছে 20°C। তো যেটা হয় সংকুচিত হওয়া শুরু করবে, আমরা জানি তাপ দিলে প্রসারিত হয় আর ঠান্ডা করলে সংকুচিত হবে। তো এটা তো টাইট করে বেঁধে দেওয়া, আরো যখন সংকুচিত হতে যাবে তখন কিন্তু তারের মধ্যে টান খাবে, তার মানে তাপমাত্রা চেঞ্জের কারণে একটা টান উৎপন্ন হবে। তো সেটার একটা রাশিমালা আমরা ডিরাইভ করব। কোয়েশ্চনে কি কি গিভেন ডাটা খেয়াল করো, আলফা সেই যে ক্লাস 9 এ পড়ছিলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ওয়াই হচ্ছে তার ইয়াং এর গুণাঙ্ক, এল হচ্ছে বর্তমান দৈর্ঘ্য, আর ডি হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করার জন্য ব্যাস দেওয়া আছে। ওকে, তো আমরা একটু খেয়াল করে দেখি ক্লাস 9 এ আমরা কি পড়ছিলাম। এরকম একটা ফর্মুলা ছিল, এল থিটা হবে L0 1 + আলফা থিটা। থিটা ছিল কত ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ, এল থিটা হচ্ছে থিটা ডিগ্রিতে দৈর্ঘ্য কত হবে। তো এটাকে একটু ভেঙে লিখলে এরকম দাঁড়ায় না, L0 আলফা থিটা, তার মানে আদি দৈর্ঘ্যতা আছে, তার সঙ্গে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি ডেল্টা এল। তাই আমরা ওভাবে লিখতাম যে ডেল্টা এল বা দৈর্ঘ্য বৃদ্ধি হবে আদি দৈর্ঘ্য আলফা ইন্টু থিটা। তো আমাদের বইয়ের উপযোগী করে যদি লিখি তাহলে ডেল্টা এল বা দৈর্ঘ্য বৃদ্ধিটাকে আমরা লিখি স্মল এল, আদি দৈর্ঘ্যটাকে আমরা লিখি ক্যাপিটাল এল, আলফা আগের মতোই রাখলাম, থিটাও আগের মতোই আছে। তাহলে এটা আমাদের একটা নতুন ফর্মুলা পেলাম যে L = L আলফা থিটা। অন দি আদার হ্যান্ড ইয়াং এর গুণাঙ্ক সমান আমরা কি জানি, y = টান বল F আদি দৈর্ঘ্য L FL ডিভাইডেড বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য বৃদ্ধি। তো এখান থেকে একটু খেয়াল করো, F/A আর ক্যাপিটাল L বাই স্মল l, তাহলে এখান থেকে সেটা আমরা কত পাই দেখো, ক্যাপিটাল L বাই স্মল l হবে 1/আলফা থিটা। তাহলে এখানে আমরা বসাই দিতেছি 1/আলফা থিটা। তো আমরা তো সেই টান বলটা নির্ণয় করতে হবে, তাহলে এখান থেকে সেই টান বলটা একপাশে রেখে আমরা দেখতে পাচ্ছি F = y/a আলফা থিটা। এই ফর্মুলাটা এখন থেকে মনে রাখবো, ডিরাইভ করার দরকার নেই তোমাদের। তাপমাত্রা চেঞ্জের কারণে উৎপন্ন টান বল হবে y/a আলফা থিটা। তো এখানে সব গিভেন ডেটা আছে। এরিয়া কিভাবে বের করব, এই যে ক্যাপিটাল এ, এটা হচ্ছে আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের জন্য ড্যাশ দেওয়া, তাহলে পাই ইনটু r² প্রস্থচ্ছেদ বৃত্তাকার, বা 1/4 × d²। এখান থেকে আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে পারবো, আর বাকি সব ডেটা কিন্তু দেওয়াই আছে।
তো এটা বেশ বল বিভাজনের সুন্দর একটা অঙ্ক। দেওয়া আছে 1 মিটার একটা তার, দুই পাশে দুইটা ক্ল্যাম্প দ্বারা আটকানো। তো এর একদম মিড পয়েন্টে একটা ম্যাচ ঝুলিয়ে দিলাম আমরা লোড, ফলে এটা টান হয়ে নিচে ঝুলে পড়লো এবং মিড পয়েন্টটা 1 সেন্টিমিটার নিচে চলে আসছে। তো আরো কিছু দেওয়া আছে, এটা হচ্ছে সেই ব্যাস, ওই যে তারগুলো যে মোটা তার, সেই তারের যে ক্রস সেকশন সেটার ব্যাস 0.8 মিলিমিটার, ইয়াং এর গুণাঙ্ক দেওয়া আছে। আর কোয়েশ্চেন তো বুঝতে পারতেছো এই ম্যাচটা কত ঝুলালেই ঘটনা ঘটা সম্ভব। তো আমরা এটা এভাবে সলভ করি। সাপোজ যেহেতু এটা নিচের দিকে ঝুলে আছে, তাহলে দুই পাশে দুইটা টান খাবে, কারণ এই যেহেতু এটার কোনো গতি নেই, তাহলে ওই টান দুইটা তাকে জায়গায় রাখবে। তাহলে এমজি কাজ করতেছে খাড়া নিচের দিকে, আমরা এইভাবে ব্যাখ্যা দিই, এমজি খাড়া নিচের দিকে, কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে না সিস্টেমটা। তার একটাই অর্থ, এই দুইটা টান এরা মিলে কি করতেছে, সাপোর্ট দিয়ে এমজি কে বিয়ার করতেছে। তাহলে আমরা টানের কোন অংশটুকু এমজি কে বিয়ার করে আমরা সেটা একটু খেয়াল করি। এটা যদি থিটা হয়, তাহলে এইদিকে উপাংশটা হচ্ছে টি কস থিটা, এই পাশ থেকে আবার আরেকটা টি কস থিটা, তাহলে আলটিমেটলি থাকলো 2t cos থিটা। আর এই পাশে ভাঙলে দাঁড়াবে এর জন্য টি সাইন থিটা বাম দিকে, আর ওর জন্য ডান দিকে টি সাইন থিটা। সো টি সাইন থিটা পার্টটা কিন্তু কোনো কন্ট্রিবিউশন করতে পারবে না। ওকে, টি সাইন থিটা ক্যান্সেল আউট। তাহলে পরে থাকলো কি 2t cos থিটা বিয়ার করবে কাকে, mg কে। তাহলে আমরা লিখতে পারি 2t cosine থিটা ইকুয়াল টু mg। তো আমাদের আসলে বের করতে হবে কি, m। তাহলে আমরা লিখতে পারি m ইকুয়াল টু 2t cos থিটা ডিভাইডেড বাই g। তাহলে এর মধ্যে আমরা কি জানি, মাত্র g জানি, থিটাও জানি না, টিও জানি না, কিন্তু দারুণ ব্যাপার, আমরা দুইটাই বের করতে পারি। খেয়াল করে দেখো, আমরা একটু পরিষ্কার করে বলি, পুরোটা যদি 1 মিটার হয় মানে 100 সেন্টিমিটার, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তাহলে এতটুকু কত সেন্টিমিটার করে হবে, 50 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি 1 সেন্টিমিটার। তাহলে অতিভুজটা ইজিলি বের করতে পারবো। তাহলে অতিভুজটা কত হবে, আমি নাম দিলাম এল প্রাইম, সেটা কত হবে √50 স্কয়ার প্লাস 1 স্কয়ার। এটা হবে অতিভুজের নতুন দৈর্ঘ্য। কিন্তু পুরো তারটা তো আসলে এরকম অতিভুজ দুইটা মিলে গঠিত, ফলে ওই আগের যে তারটা যার দৈর্ঘ্য ছিল 100 সেন্টিমিটার বা 1 মিটার, তার এখনকার দৈর্ঘ্য হবে 2l প্রাইম। ওকে, এটা হবে নতুন দৈর্ঘ্য। তাহলে আমরা কি বলতে পারি, দৈর্ঘ্যের চেঞ্জটুকু কত হলো, নতুন দৈর্ঘ্য দ্যাট ইজ 2l প্রাইম মাইনাস আদি দৈর্ঘ্য যেটা আগে ছিল 100 সেন্টিমিটার। তাহলে এটা সলভ করে তোমরা দৈর্ঘ্যের পরিবর্তনটা বের করতে পারবে। এটা আমরা কেন লাগলো খেয়াল করে দেখো, টান হচ্ছে আমাদের সেই যে ফর্মুলা y ইকুয়াল টু fl ডিভাইডেড বাই al। এই যে ফর্মুলার মধ্যে f এর পরিচয়টাই ছিল টান বল। তাহলে আমাদের যেটা t লিখতেছি সব জায়গায় সেটাই ওখানে f। তাহলে আমরা ওখানে চাইলে t লিখে দিতে পারি, t ক্যাপিটাল L a স্মল l। আদি দৈর্ঘ্য কত, 1 মিটার, স্মল l এখান থেকে নির্ণয় করবা। ক্যাপিটাল A কিভাবে, d দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে 1/4 পাই d স্কয়ার কিংবা পাই r স্কয়ার, যেভাবে তোমরা সলভ করো। তাহলে এরিয়া জানা আছে y গিভেন, তাহলে এখান থেকে আমরা t এর মানটা পেয়ে যাব। তাহলে একটা ঝামেলা আমাদের মিটে গেছে, আমরা এই দুটার মধ্যে এখন t জানি। আর থিটা কত, কোয়াইট ইজি। থিটা সমান কি লেখা যায়, সাপোজ tan থিটা সমান লিখতে পারি আমরা tan থিটা ইকুয়াল টু লম্ব কত 50 সেন্টিমিটার ডিভাইডেড বাই ভূমি কত 1 সেন্টিমিটার। এখান থেকে থিটা সমান tan ইনভার্স 50 করে বের করে ফেলতে পারবো। ওকে, তারপর সলভ করলে আমরা m এর মানটা বের করে ফেলতে পারি। তো এটা আরেকটা সুন্দর প্রবলেম, একটা হুক থেকে বা একটা সাপোর্ট থেকে একটা তার, স্টিলের তার, এবং তা দিয়ে 4 কেজি একটা লোড ঝুলানো হয়েছে, এবং ওটার সাথে আরেকটা হুকের সাহায্যে আরেকটা তার, ব্রাসের তার বা কাঁসার নিচে 6 কেজির একটা লোড ঝুলানো হয়েছে। তো কোয়েশ্চেন করছে এই লোডগুলোর কারণে তো অবশ্যই কি তারগুলো প্রসারিত হবে, সেই প্রসারণের মানটা কত। ডেটা গিভেন আছে, এটা 1.5 মিটার লম্বা, এটা 1 মিটার আদি দৈর্ঘ্যের, এবং তাদের ইয়াং এর গুণাঙ্ক দেওয়া আছে। তো অঙ্কটার মধ্যে আসলে প্যাচ তেমন কিছু না, একটা মাত্র পয়েন্টে এই যে এল, টোটাল দৈর্ঘ্য বৃদ্ধি কিন্তু দুইজনের বৃদ্ধির সমষ্টি। একটা হচ্ছে ব্রাশ বৃদ্ধি পাবে, আরেকটা হবে স্টিল বৃদ্ধি পাবে, এবং এরা আলাদা আলাদা। এর কারণ খুব সিম্পল, তাদের ইয়াং এর গুণাঙ্ক বা রেজিস্ট্যান্স পাওয়ারটা আলাদা। তাহলে আমরা লিখতে পারি টোটাল দৈর্ঘ্য বৃদ্ধি হবে স্টিলের দৈর্ঘ্য বৃদ্ধি প্লাস ব্রাশের দৈর্ঘ্য বৃদ্ধি, এই দুইটা সাম করলে আমরা টোটালটা পাবো। তো এটা কিভাবে পাওয়া যায়, y সমান আমরা জানি ক্যাপিটাল L ডিভাইডেড বাই a স্মল l, দ্যাট ইজ l ইকুয়াল টু f ক্যাপিটাল L ডিভাইডেড বাই a y। ওকে, তাহলে এখান থেকে আমরা সলভ করে দেখতে পারবো, তাহলে l হবে fl ডিভাইডেড বাই ay। তো প্রথমটার জন্য আমরা লিখতে পারি fs ls ডিভাইডেড বাই as ys, আর দ্বিতীয়টার জন্য সব b, ব্রাশের জন্য lb ab yb। এর মধ্যে গিভেন ডাটাগুলো খেয়াল করো, ls lb গুলো দেওয়া আছে 1.5 মিটার 1 মিটার, ইয়াং এর গুণাঙ্কগুলো দেওয়া আছে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আসলে দুজনের জন্য সেম, আমরা s কেটে দিলাম b কেটে দিলাম, কারণ দেওয়া আছে দুইটার জন্য ডায়া হচ্ছে 0.25 সেন্টিমিটার। তাহলে ওখান থেকে রেডিয়াস বের করে পাই r স্কয়ার করে করতে পারো, বা 1/4 পাই d স্কয়ার, একই কথা। তাহলে এখান থেকে আমরা ক্রস সেকশনাল এরিয়াটা বের করতে পারি।
তো আমাদের আসলে মেইন কনসার্ন হবে এই বল দুইটা নিয়ে, এফএস এফবি, এটা টান বল। তো আমরা একটু অ্যানালিসিস করে দেখি কার ক্ষেত্রে টান কত হবে। একটু খেয়াল করে দেখো, পৃথিবী 6 কেজিকে টানবে সাপোজ m1g এত বল দিয়ে। তার মানে কি, আমরা উপরের বস্তুটাকে টান দিছি m1g বলের মাধ্যমে, তাহলে উপরের সুতাটাও একে টেনে ধরবে m1g এর মাধ্যমে। তার মানে 6 কেজির কারণে একটা টান সে খাবে। ওকে, তার মানে ব্রাশটা শুধুমাত্র 6 কেজির একটা টান খাচ্ছে। অন দি আদার হ্যান্ড আমরা জানি টান কখনো একা কাজ করে না, তাহলে জোড়ায় জোড়ায় কাজ করলে 4 কেজির উপর একটা টান আসে 6 কেজির কারণে। আবার পৃথিবী তাকে টেনে ধরছে কত কারণে, 4 কেজির কারণে। এই যে এটাকে নাম দিলাম m2g। একটু ক্লামজি হয়ে যাচ্ছে, আমরা ছবিটা একটু এখানে এঁকে দেখেন, খেয়াল করুন। প্রথমে পৃথিবী একে টানবে 6 কেজির কারণে, একটা 6 কেজি ওয়েট, ফলে তার এসে একটা উল্টা দিকে টান খাবে। ওই কারণে আবার একটা জোড়া বল, সেটা থাকবে 4 কেজির কারণে। 4 কেজির কারণে পৃথিবী তাকে টানবে, আর ওই টানের কারণে 6 কেজির কারণে একটা। তার মানে ওপরে টোটাল টান হবে 10 কেজির কারণে, বাট নিচে টান হবে 6 কেজির কারণে। তার মানে আমি যখন স্টিলেরটা লিখতে যাব তখন কিন্তু ওই 10 কেজি ওয়েট বিবেচনা করতে হবে। 10 কেজি ওয়েট মানে 10 × 9.8। অন দি আদার হ্যান্ড যখন শুধু ব্রাশ কল্পনা করবা তখন শুধু পৃথিবী তাকে টানতে, ওই কারণে যে তারটা টান খাবে। তার মানে এফ বি এর জায়গায় লিখবো শুধু 6 × 9.8। ডিফারেন্সটুকু এতটুকুই। ওপরেরটাকে দুইটাকে জায়গায় রাখতে হবে, নিচেরটা শুধু একটা সমুদ্র তল, ওপরের সারফেসের পানির ঘনত্ব দেওয়া আছে 1.03 10⁻³ কিলোগ্রাম/মিটার কিউব। অনেক গভীরে যেখানে প্রেসার হচ্ছে 80 অ্যাটমসফিয়ার, তখন ওই ডিপে পানির ঘনত্ব চেঞ্জ হবে কিনা, হলে কত, এটা হচ্ছে কোয়েশ্চেন। দেওয়া আছে পানির সংনম্যতা এত। তো আমরা একটু এভাবে ভাবি, দুই ক্ষেত্রে পানি ভরের কিন্তু কোনো চেঞ্জ হবে না, ঘনত্ব চেঞ্জ হবে, আয়তন চেঞ্জ হবে, কিন্তু ভর থাকবে সেম। তাহলে পানির সারফেসে ম্যাস ইকুয়াল টু পানির ডেপথে ম্যাস আমরা লিখতে পারি। তাহলে ম্যাস সমান আবার কি জানি, ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে রো এস ভিএস ইকুয়াল টু রো ডি ভিডি। তাহলে আমরা এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে রো ডি, ডিপে কত ঘনত্ব। তাহলে এটা সমান আমরা পাচ্ছি রো এস ইন্টু ভিএস ডিভাইডেড বাই ভিডি। আসলে আমাদের আলটিমেটলি বের করতে হবে ভিএস ডিভাইডেড বাই ভিডি, এই ভ্যালুটা কত। তো এটা বের করার জন্য আমাদের এটার হেল্প নিতে হবে, আয়তন গুণাঙ্ক। তো আয়তন গুণাঙ্ক সমান আমরা কি জানি, প্রেসার, সেই প্রেসারটা হচ্ছে 80 অ্যাটমসফিয়ার ডিভাইডেড বাই আয়তনের চেঞ্জ ডিভাইডেড বাই আদি আয়তন। তাহলে আমরা এখানে লিখতে পারি স্মল ভি বাই ক্যাপিটাল ভি সমান পি ডিভাইডেড বাই কে। 1/k এর ভ্যালু দেওয়া আছে, প্রেসার 80 অ্যাটমসফিয়ার গুণ করে দিলেই অবশ্যই অ্যাটমসফিয়ারকে কনভার্ট করে প্যাসকেলে নিয়ে নেব। এবার একটু খেয়াল করুন, স্মল ভিটা আসলে কি। স্মল ভিটা হচ্ছে পরিবর্তন আয়তনের। তার মানে ডিপে গেলে যে চেঞ্জ হয় আর সারফেসে, এই দুটার পার্থক্য, এটাই হচ্ছে স্মল ভি ডিভাইডেড বাই সারফেসে যেটা। তাহলে এখানে আমরা একটু কনসিডার করতে পারি এভাবে, এখানে স্মল ভিটা কি, ভলিউমের চেঞ্জ। তো সারফেসের যে ভলিউম আর ডিপে গেলে ভলিউম অবশ্যই ছোট হয়ে যাবে, তো এদের পার্থক্যটা হচ্ছে স্মল ভি ডিভাইডেড বাই সারফেসের যেটা। তার মানে 1 - ভি ডিপ ডিভাইডেড বাই ভি সারফেস ইকুয়াল টু পি বাই কে। সব ভ্যালু জানা আছে, এখান থেকে আমরা ভিডি ডিভাইডেড বাই ভিএস এই ভ্যালুটা বের করে নিয়ে আসবো। তো ভিএস বাই ভিডি এখান থেকে বের করা যাবে। তাহলে সব করলে আমরা এখান থেকে পেয়ে যাবো ডিপে ঘনত্ব কত হবে। দেখবা চেঞ্জ খুবই সামান্য, কারণ পানি প্রায় ইনকম্প্রেসিবল। ওই কম্প্রেশনের কারণে পানি আদৌ আসলে ঘনত্ব চেঞ্জ হয় না বললেই চলে। কোয়েশ্চেন হচ্ছে সর্বোচ্চ কত দৈর্ঘ্যের একটা তার না ভেঙে গিয়ে ঝুলে থাকতে পারবে, মানে অসপীড়ন ক্রস করবে না, কিন্তু নিজের ভারে কোনো লোড ঝুলাতে পারবো না। এরকম একটা হুক আছে, সেখান থেকে একটু মোটা করে দেখালাম, একটা তার ঝুলে আছে। কোনো লোড দিলে আমরা জানতাম এটা প্রসারিত হবে, কিন্তু লোড না দিলেও পৃথিবী তো তাকে টানতেছে। পৃথিবী যদি তাকে টানে অবশ্যই দেয়াল উল্টা দিকে টানবে, তার মানে একটা তারের উপর দুই দিকে টান, সো টান বল কাজ করতেছে অলরেডি। তাহলে সেই টান বলটা কত, এমজি, ওর নিজের ভর। ওটা কিভাবে বের করতে হয়, আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে ওখানে আমরা ভর পেয়ে যাচ্ছি, ঘনত্ব দেখো গিভেন, আর আয়তন কি, প্রস্থ যদি ক্ষেত্রফল ইন্টু তার দৈর্ঘ্যটা, সিলিন্ডার বিবেচনা করে নিলাম সাপোজ। তাহলে এই হচ্ছে তোমার টান বল। তাহলে পি রন সমান কি হবে, এফ ডিভাইডেড বাই এ। তাহলে পি রন হবে এফ ডিভাইডেড বাই এ, এফ ডিভাইডেড বাই এ এখান থেকে কত পাচ্ছে, রো এল জি, রো এল জি। এখান থেকে আমরা এলটা পেয়ে যাবো, মানে কত দৈর্ঘ্য হলে সে তার ওজনের ভারেই অসমপীড়নে পৌঁছে যায়। তাহলে এল ইকুয়াল টু পি ডিভাইডেড বাই রো ইন্টু জি। পি দেওয়া আছে অসমপীড়ন ব্রেকিং স্ট্রেস 7.9 সামথিং ডিভাইডেড বাই রো জি, সলভ করলে দেখতে পাবো। এবং এটা নেহাত কম হবে না, তোমরা একটু ক্যালকুলেট করে বের করে দেখতে পারবো। তো 3 মিটার দৈর্ঘ্যের একটা তার আছে, যার ব্যাসার্ধ হচ্ছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যাসার্ধ হচ্ছে 1 মিলিমিটার। ইয়াংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, আর সিগমা হচ্ছে সেই পয়সনের অনুপাত। তাহলে পার্শ্ব বিকৃতি কত, যদি 10 কেজি ভরে একটা লোড চাপাও। ওকে, তো আমরা কি জানি, খেয়াল করে দেখো যে সিগমা বা পয়সনের অনুপাত হচ্ছে পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। সামনে একটা মাইনাস আছে, ওটা মিনিং আমরা বুঝি, সো দিলাম না। এখন দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে সেই যে এল বাই এল। হ্যাঁ, তো এটা কিভাবে নির্ণয় করতে হবে, খেয়াল করো। ইয়াংয়ের গুণাঙ্ক সমান জানি আমরা এফ এল ডিভাইডেড বাই এ এল। তো এখানে কত লোড চাপাইছি আমরা, 10 কেজি ভার,
সো এফ হচ্ছে 10 ইন্টু 9.8 নিউটন। এ কিভাবে বের করব? দেওয়া আছে ব্যাসার্ধ, অর্থাৎ পাই ইন্টু আর স্কোয়ার, ওখান থেকে এ বের হয়ে আসবে। স্মল এল আমাদের লাগবে না আসলে, তাহলে আমরা এভাবে বের করি, ওয়াই এ ডিভাইডেড বাই এফ ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল এল বাই স্মল এল, দ্যাট ইজ স্মল এল বাই ক্যাপিটাল এল, যেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত দৈর্ঘ্য বিকৃতি, ওটা হবে এফ ডিভাইডেড বাই ওয়াই এল। ওকে, তাহলে এফ এর ভ্যালু জানো, এ এর ভ্যালু জানো, ওয়াই এর ভ্যালু জানো, তাহলে এখান থেকে আমরা ইজিলি পার্শ্ব বিকৃতিটা বের করে ফেলতে পারবো। পার্শ্ব বিকৃতি হবে দৈর্ঘ্য বিকৃতি, এই যে মাত্র আমরা বের করলাম, ইন্টু সিগমা। সিগমার ভ্যালু দেওয়া হচ্ছে 0.26। আমাদের দেখাতে হবে আয়তন বিকৃতি আসলে তিনটা পরস্পর লম্ব দৈর্ঘ্য বিকৃতি বা প্রসারণের সমষ্টি বা যোগফল। তো এটা এভাবে গেস করা যায় যে এটা একটা কিউব, হ্যাঁ, সবকটা বাহু সমান। তো এই কিউবটাকে এই দিক থেকে টানা হলো, এই দিক থেকে টানা হলো, এই দিক থেকে টানা হলো, ফলে এরা সব দিকে প্রসারিত হবে। তো আমরা কি বলতে পারি, এই যে তার ভলিউম সমান কি ধরে নিলাম, তার দৈর্ঘ্য হচ্ছে এল, প্রস্থ হচ্ছে সাপোজ বি, আর উচ্চতা সাপোজ টি, তাহলে আমরা লিখতে পারি ভলিউমটা হচ্ছে এল বি টি। এখন এটার কারণে ভলিউমের যে চেঞ্জটা হলো সেটুকু আমরা ধরলাম ডেল্টা বি, ডেল ভি সামান্য একটা চেঞ্জ হলো, তাহলে সেটা অবশ্যই সবার চেঞ্জের সমষ্টি, মানে এল প্লাস ডেল এল, প্রস্থ চেঞ্জ হয়ে গেছে বি প্লাস ডেল বি, উচ্চতাও চেঞ্জ হয়ে টি প্লাস ডেল টি। ওকে, এখন খেয়াল করে দেখো, আমরা যদি এই চেঞ্জগুলোকে খুব ক্ষুদ্র বিবেচনা করি, তাহলে আমরা প্রথমটাকে লগ করে পাই উভয় পক্ষকে, লগ বলতে লন আর কি, ই ভিত্তিক লগ। তাহলে বাম পক্ষে নিলে এই, ডান পক্ষে নিলে কি হবে, লগ ই ভিত্তিক এল বি টি। তো লগের ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি কি, এগুলো কন্ট্রোল হয়ে যোগ হয়ে যাবে, লগ ই ভিত্তিক পি লগ ই ভিত্তিক টি, এগুলো প্রত্যেকটা লন লেখা যায়। ওকে, তো আমরা এটা লন লিখে দিলাম, অর্থাৎ লন ভি ইকুয়াল টু লন এল প্লাস লন বি প্লাস লন টি। এটাকে এবার যদি ডিফারেন্সিয়েট করো তাহলে প্রত্যেকটা চেঞ্জটা বের করতে পারবা। তাহলে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি লন কে করলে আসবে 1/x, যাদের মনে নেই লন x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাচ্ছিলাম 1/x। তো যেহেতু পার্শিয়াল ডেরিভেটিভ লাস্টে আবার dx রেখে দিতে হবে, কারণ কার সাপেক্ষে আমরা এটা বলতেছি না, তার মানে লন x কে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করলে আসবে 1/x dx। তাহলে একইভাবে এটা আসবে 1/v dv, ওটা আসবে 1/l dl, 1/b db, 1/t dt। তাহলে একটু গুছিয়ে যদি লিখি তাহলে আমরা এখানে পাচ্ছি dv/v ইকুয়াল টু dl/l db/b dt/t। মজার ব্যাপার খেয়াল করছো, উপরে পরিবর্তন, নিচে আদি, পরিবর্তন বাই আদি, মানে একক মাত্রায় যে পরিবর্তন। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই আয়তন বিকৃতি, এটা হচ্ছে আমাদের সেই দৈর্ঘ্য বিকৃতি, প্রস্থ বিকৃতি, উচ্চতা বিকৃতি, এবং তারা পরস্পর লম্ব। খেয়াল করে দেখো, এল এর সাথে বি লম্ব, তার সঙ্গে টি লম্ব, তার মানে তিনটা পরস্পর লম্ব দৈর্ঘ্য প্রসারণের সমষ্টি হবে আয়তন বিকৃতি। তো অবশ্যই এটা কনসিডার করবা যদি চেঞ্জগুলো খুব সামান্য হয়, আদারওয়াইজ কিন্তু এরকম dv/v এগুলো লিখতে পারতাম না। তো এখন এক্স ওয়াই জেড তিন অ্যাক্সিস বরাবর যদি প্রসারণ সমান হয়, তাহলে সেক্ষেত্রে কি লিখতে পারতাম, সেই যে dv/v আর ওগুলো সব dl/l এগুলো সব চেঞ্জ করে লিখে আমরা লিখতে পারতাম কি, যে প্রসারণ l প্লাস l প্লাস l, একক মাত্রায় পরিবর্তন। তো আমরা ধরে নিলাম আয়তন 1 এবং প্রত্যেক বাহু 1, তাহলে আমরা লিখতে পারি আয়তনের বিকৃতি। বিকৃতি কেন, নিচে কিন্তু 1 আছে, খেয়াল রেখো, প্রত্যেকটা বাহুকে আমরা সিঙ্গেল 1 একক ধরে নিলাম। তাহলে আমরা লিখতে পারতাম যে বিকৃতি, আয়তন বিকৃতি হবে সিম্পলি থ্রাইসেল। একটু আগের প্রমাণ থেকে আমরা এটা বুঝতে পারি, যদি তিনটাই সমান বিকৃতি হয়, তিনটা সমষ্টি করলে 3l হয়ে যাবে। কিন্তু এটা আরেকটু সহজে প্রমাণ করা যায়, এটাকে ইউনিটি একটা কিউব ধরলাম, প্রত্যেক বাহু 1, তাহলে তার ভলিউম হবে 1 কিউব, দ্যাট ইজ 1। এখন এটাকে টানার ফলে প্রত্যেক বাহু ধরে নিলাম 1 প্লাস l পরিমাণ বৃদ্ধি পেল, তাহলে নতুন আয়তনটা কি হবে 1 প্লাস l হোল কিউব। তাহলে আয়তনের পরিবর্তনটা কত, মানে dv যেটা প্রতি একক আয়তনের যে চেঞ্জ, সেটাই হচ্ছে আসলে বিকৃতি, নিচে আসলে 1 আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি পরের আয়তন মাইনাস আগের আয়তন 1 কিউব। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি 1 কিউব প্লাস 3 1 স্কোয়ার ইন্টু l প্লাস 3 1 ইন্টু l স্কোয়ার প্লাস l কিউব মাইনাস 1। তাহলে 1 1 কাটা, এখানে থাকলো হচ্ছে থ্রাইসেল, আর এখানে এই অংশগুলোকে আমরা ক্যান্সেল করে 0 করে দেবো, কারণ আমরা বলেই নিছিলাম বৃদ্ধিগুলো খুবই সামান্য হতে হবে। তার মানে l তার পাওয়ার যখন স্কোয়ার করো কিউব করো, এগুলো আসলে অনেক পিছিয়ে হয়ে যাবে, ওগুলো বাদ। তাহলে আমরা আসলে পাচ্ছি একটু আগে যেটা পাচ্ছিলাম আমরা এখনো কিন্তু তাই পাচ্ছি, কিন্তু শর্ত একটাই, এলটা অতি ক্ষুদ্র হতে হবে বিকৃতিটা। তাহলে আমরা লিখতে পারবো যে আয়তন বিকৃতি হবে ইন্ডিভিজুয়াল বিকৃতিগুলোর সমষ্টি সমান, যারা পরস্পর লম্ব, আর সমান হলে সিম্পলি 3 গুণ। নিচে কালো যেটা দেখতে পাচ্ছ, এটা একটা আয়তাকার প্ল্যাটফর্ম, খুব বেশি ভারী না, খুবই হালকা। তো এই লাল যে 4টা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তার। তো উপরে দেয়াল থেকে 4টা তার দিয়ে এই প্ল্যাটফর্মটাকে ঝুলিয়ে রাখা হয়েছে, এবং তারগুলো দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার করে, এবং তাদের ব্যাসার্ধ হচ্ছে 1 মিলিমিটার বা ব্যাস হচ্ছে 2 মিলিমিটার।
ইয়াং এর গুণাঙ্ক দেওয়া আছে যে 1,80,000 মেগাপ্যাসকেল। তো এখন ওই প্ল্যাটফর্মের মিড পয়েন্ট থেকে একটা 50 কেজি লোড তুমি ঝুলাই দিলাম। তো যা আশা করছিলাম যে 50 কেজি লোড দিলাম অতএব 3 মিটার তার অনেক লম্বা হয়ে যাবে, তা কিন্তু হবে না, কারণ এখানে 4টা তার ইকুয়ালি কিন্তু পুরো লোডটাকে বের করবে। ফলে এক একজন কিন্তু 50 কেজি ওয়েট পাবে না, তার 4 ভাগের 1 ভাগ পাবে। তো এটি কোয়েশ্চেন করছে এই লোডটা ঝুলানোর পর এই যে কালো প্ল্যাটফর্মটা কত নিচে নেমে আসবে, তার মানে পুরো সিচুয়েশনটা কতটুকু নিচে নামবা, এই যে দৈর্ঘ্যটুকু, এই দৈর্ঘ্য বৃদ্ধি এলটা কত। তো আমরা ইজিলি সলভ করতে পারি। y সমান কি জানি, f মানে টান বল আদি দৈর্ঘ্য ডিভাইডেড বাই a ইনটু l, এবং এই পুরো ক্যালকুলেশন করতে হবে একটা সিঙ্গেল তারের ক্ষেত্রে। y জানা আছে, ক্যাপিটাল L 3 মিটার জানা আছে, শুধুমাত্র f এর জায়গায় হবে 50 ডিভাইডেড বাই 4, মানে প্রত্যেকটা তার ইন্ডিভিজুয়ালি সমান পরিমাণ ভার বহন করতেছে। a তো বের করতেই পারবো 1/4 পাই ডি স্কয়ার ব্যাসের বর্গ। ওকে, এটা সলভ করে স্মল এলটা বের করে ফেলবো। তো এরকম একটা প্রশ্ন একবার ঢাকা ভার্সিটিতে চলে আসছিল, তো এই জন্য আমরা এটা দেখাচ্ছি, কিন্তু এটা প্রমাণ শেখার দরকার নেই, আগে বলে রাখি। জাস্ট প্রমাণটা ইজি এবং ওভারঅল তোমরা লাস্ট ফর্মুলাটা মনে রাখলে হবে। এটাকে বলা হয়েছে টরশনাল টর্ক আর কি। তোমার একটা তার আছে, ওটাকে ধরে মোচড়াবা, মোচড়ের কারণে যে পরিমাণ টর্ক তৈরি হবে সেটা একটা রাশিমালা। তো এটা কোয়াইট সিম্পল, আমরা একটু দেখি। এই যে এখান থেকে একটা ভার্টিক্যাল লাইন টানলাম, নীল পি বিন্দুতে ছেদ করলো। আমরা এই পুরো সিলিন্ডারকে নর্মালি যেমন করি, জড়তার ভ্রামক বা ওইগুলো যখন করতাম মনে পড়ে আশা করি, যে প্রত্যেকটাকে এরকম ফালি আকারে সিলিন্ডারে খোলক আকারে ভেবে নেব এবং চোঙের মতো এরকম অসংখ্য চোঙ 0 থেকে আর ব্যাসার্ধ পর্যন্ত ভরলেই আসলে পুরো নীলের সিলিন্ডারটা পাবা। তো এখন দেখো পিটা মোচড় খেয়ে থিটা পরিমাণ ঘুরে পি প্রাইম পয়েন্টে চলে আসছে। তাহলে আমরা একটু এই যে নীল যে একটা বৃত্তচাপের পার্ট, সেটাকে আমরা যদি এভাবে দেখাই, তাহলে দেখো এই পি বিন্দুটা মোচড় খেয়ে থিটা দূরে ওখানে চলে গেছে, এবং এই দূরত্বটা হচ্ছে এক্স। ওই যে খেয়াল করে দেখো, এই যে নীল যে ব্যাসার্ধটা ওটা হচ্ছে এক্স, এবং ওই পুরুত্বটা ছিল ডিএক্স। তাহলে আমরা কি বলতে পারি একটু খেয়াল করো, এই যে পি পি কতটুকু সরছে, এই সরণটা এস, চাপ ইকুয়াল টু কি হবে আর ইন্টু থিটা। এখানে আর হচ্ছে তোমার এক্স আর অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে এটা এল হাইটে সরে গেছে পিপি প্রাইম, তার মানে এল উচ্চতায় সরণ করছে পিপি প্রাইম, দ্যাট ইজ এক্স থিটা। তাহলে একক উচ্চতায় সরণ করছে কত, যেটা আমরা যে একক মাত্রায় পরিবর্তন হিসাব করি, তাহলে এক্স থিটা বাই এল। এটাকে আমরা কি নাম দেব, বিকৃতি, ক্রিন্তন বিকৃতি। আর বিকৃতি বাই পীড়ন, পীড়ন বাই বিকৃতি হচ্ছে তোমার গুণাঙ্ক। তাহলে আমরা কি বলতে পারি, পীড়ন হবে বিকৃতি গুণন ইটা, তাহলে এক্স থিটা বাই এল, এই হচ্ছে পীড়ন। তাহলে পীড়ন সমান আবার কি জানতাম মনে আছে, টান ডিভাইডেড বাই ক্ষেত্রফল, বল ডিভাইডেড বাই এরিয়া। তাহলে আমার বলটা কত হবে, এটাকে যদি ক্ষেত্রফল দিয়ে গুণ করতে পারি তাহলে বলটা পাবো। তাহলে এন মানে ইটা এক্স থিটা বাই এল ইনটু ক্ষেত্রফল। তাহলে এরকম একটা সার্কুলার যে ডিস্ক, হ্যাঁ, এরকম যে একটা রিং, যেটা তোমরা আশা করি জানো, খুবই পাতলা, মানে খুবই পুরুত্ব খুবই ছোট, ডিএক্স। তো এটাকে যদি ছিঁড়ে ফেলে দিই তাহলে আসলে চেহারাটা দেখাবে একটা আয়তক্ষেত্রের মতো। যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে অবশ্যই বৃত্তের দৈর্ঘ্য। বৃত্তের দৈর্ঘ্য কত ছিল, 2 পাই এক্স, কারণ এই দূরত্বটা ছিল এক্স। আর এই পুরুত্ব বা এখানে আমাদের আয়তক্ষেত্রের প্রস্থটা কত, প্রস্থ হচ্ছে ডিএক্স। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাই হবে এই ডিস্কের ক্ষেত্রফল। ওকে, রিংটার ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দ্যাট ইজ 2 পাই এক্স ডিএক্স। তাহলে ক্ষেত্রফল দিয়ে গুণ করলাম, ফলে আমরা বলটা পেয়ে গেলাম। সেই বলটা আমরা অ্যাপ্লাই করছি কোথায়, কেন্দ্র থেকে এক্স দূরত্বে। খেয়াল করে দেখো, 3D ভাবে একটু কল্পনা করো। তাহলে আমাদের টর্কটা কত, টাউ সমান আর ইন্টু এফ, মানে কত দূরে তুমি অ্যাপ্লাই করছো। তাহলে এফ ইন্টু এক্স, এক্স দূরে যেহেতু লম্বভাবে অ্যাপ্লাই করছো, তাহলে এটা আসবে এন এক্স থিটা বাই এল 2 পাই এক্স ইন্টু এক্স ডিএক্স। তার মানে দাঁড়াচ্ছে 2 পাই ইটা থিটা ডিভাইডেড বাই এল ইন্টু এক্স কিউব ডিএক্স। এই হচ্ছে টর্ক। কিন্তু এটা তো জাস্ট এক্স দূরে ডিএক্স পুরুত্বের জন্য গেল, আমার তো টোটালটার জন্য বের করতে হবে। তাহলে টোটালটার জন্য হবে ইন্টিগ্রেশন করে দিলেই চলবে, এটা ক্ষুদ্র টর্ক। তাহলে টোটাল টর্ক হবে ইন্টিগ্রেশন 0 থেকে r, কারণ এই এক্স দূরত্বটা তুমি ভ্যারি করতে পারো একদম সেন্টার থেকে শুরু করে একদম মাথা পর্যন্ত। তাহলে 0 থেকে r এর মধ্যে যদি ইন্টিগ্রেট করো 2 পাই ইটা থিটা ডিভাইডেড বাই এল এক্স কিউব ডিএক্স। ওকে, তো এটাকে ইন্টিগ্রেশন করলে যে রেজাল্টটা পাবে আমি ওটা লিখে দিচ্ছি। তো এটা সময় আসবে পাই ইটা r টু দি পাওয়ার 4 থিটা ডিভাইডেড বাই 2l। তো এটা হচ্ছে একটা ফর্মুলা, তোমরা এই ফর্মুলাটা মনে রাখলেই আসলে অঙ্কগুলো হয়ে যাবে। তো ঢাকা ইউনিভার্সিটিতে যে কোয়েশ্চেনটা আসছিল মানে এক্স্যাক্টলি মনে নেই, বাট সব ডাটা দেওয়া, বলা আছে সাপোজ 10 ডিগ্রি বা 15 ডিগ্রি এরকম মোচড় দিতে কতখানি তোমার কাজ করতে হবে। তাহলে w ইকুয়াল টু আমরা জানি যেমন fs কৌণিকের ক্ষেত্রে আমরা জানতাম w ইকুয়াল টু টাউ থিটা, কিন্তু ওইখানে যেমন f ধ্রুব বলের ক্ষেত্রে প্রযোজ্য, এখানেও টাউ কিন্তু ধ্রুব টর্কের ক্ষেত্রে প্রযোজ্য, কনস্ট্যান্ট থাকতে হবে। বাট আমাদের টর্কের মধ্যে খেয়াল করো অলরেডি থিটা আছে,
সো কমন সেন্স বলে ডিরেক্ট কিন্তু ওই 10 ডিগ্রি এখানে বসাই দিলে কিন্তু কাজের রাশিমালা পেয়ে যাবে না। তো এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখবা যে আমাদের অ্যানসারটা হবে হাফ ইনটু টাউ থিটা। এই কাহিনীটা কেন? এর কারণ খুব সিম্পল, মনে রাখবা এই কাহিনীটার মানে হচ্ছে হাফ দিলাম কারণ আমাদের 0 ডিগ্রির জন্য কিন্তু কাজ করতে হয় না, মানে মশাই নেই অলরেডি, আর 10 এর জন্য কিন্তু সর্বোচ্চ কাজ করতে হয়েছে। সো আসলে আমরা কি নিয়ে কাজ করতেছি? এভারেজ নিয়ে কাজ করতেছি সুষম ধরে। ওকে, তো তোমাদের যাতে এটা মনে থাকে। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে এই টর্কের পরিচয় কিন্তু একক রেডিয়ানের জন্য সৃষ্ট টর্ক, মানে এখানে টর্কের পরিচয় আর এই টর্কের পরিচয়টা সেম না। আমি একটু চেঞ্জ করে টাউ প্রাইম লিখলাম। তো টাউ এই প্রাইমটা কি? এই যে টাউ বাই থিটা, এই পুরাটার নামই হচ্ছে টাউ প্রাইম, পাই এটা r⁴ ডিভাইডেড বাই 2l। তার মানে কি 1 রেডিয়ান মোচড় দিতে যে পরিমাণ টর্ক লাগে ইনটু থিটা, তার মানে থিটা রেডিয়ান মোচড় দিতে কি পরিমাণ টর্ক লাগবে। ওকে, তো টাউ প্রাইমটা হচ্ছে পার রেডিয়ানে কি পরিমাণ টর্ক। তো এখানে একটা সাপোর্ট আছে, সেখান থেকে একটা তার ঝুলানো, বেশ মোটা করে দেখানো। তো তারের শেষ মাথায় এরকম একটা রডের মতো, মানে তার যদি এমন হয় এর লাস্ট মাথায় মিড পয়েন্ট থেকে এরকম একটা শোল্ডার করে দেওয়া, ওয়েল্ডিং করে আটকে দেওয়া। তো সেইটার দুই প্রান্ত দিয়ে এইরকম করে মোচড়ানো যায়, দুই মাথায় তুমি ফোর্স দিলে পুরো তারটা ধরে মোচড় দেওয়া যায়। তো এখানে ওই লাল চিহ্নটা দিয়ে ওটাই বোঝাচ্ছি যে দুই পাশে বিপরীতমুখী একটা ফোর্স দেওয়া হয়েছে এবং সেই মোচড় দেওয়ার ফোর্সটার মান দেওয়া আছে। এতে করে মোচড় কতখানি খাইলো কোয়েশনে দেওয়া আছে 70 ডিগ্রি। আর শুধু তাই না, সেই সাথে নিচ পয়েন্ট থেকে একটা 10 কেজি লোড চাপানো হয়েছে, ফলে এটা তারটা একটু লম্বাও হবে, লম্বার সাথে সাথে একটু চেপেও যাবে, পার্শ্ব বিকৃতিও ঘটবে। তো কোয়েশনে এটাই চাওয়া হয়েছে, ইয়াং এর গুণাঙ্ক কত, তারপরে ক্রিন্তন গুণাঙ্ক কত, পয়সনের গুণাঙ্ক কত এবং আয়তন গুণাঙ্ক কত, সব ধরনের গুণাঙ্ক বের করতে বলছে। তো লাস্ট আমরা বের করি। প্রথমটা তো কোয়াইট ইজি, সেটা হচ্ছে y সমান আমরা জানি FL বাই AL। তো দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করার জন্য অলরেডি ব্যাস দেওয়া আছে, তাহলে a হচ্ছে তোমার 1/4 পাই ডি স্কোয়ার। তাহলে a আমরা পেয়ে গেলাম। আর স্মল l দেওয়া আছে, ক্যাপিটাল L জানা আছে 1 মিটার, এই যে খেয়াল করে দেখো। তাহলে l জানি, a জানি, l জানি। আর এই যে 10 কেজি লোড, তাহলে f হচ্ছে 10 কেজি ইন্টু 9.8, তার মানে f ও জানি। সো এখান থেকে আসলে আমরা সলভ করে ওয়াইটা বের করে ফেললাম। এখন ইটা বের করার জন্য আমাদের সেই মোচড়ের একটু আগে যে আমরা ডিরাইভ করলাম ফর্মুলাটা, এটার হেল্প নিতে হবে। তাহলে মনে আছে 1 রেডিয়ানের জন্য ইটা সমান একটা ফর্মুলা আমরা বের করছিলাম যে টাউ ইকুয়াল টু পাই ইটা r⁴ থিটা ডিভাইডেড বাই 2l। এটা 1 রেডিয়ানের জন্য করলে আমরা এই ফর্মুলাটা ডিরাইভ করে দিয়েছিলাম তোমাদের। তো এখন দেখো টর্কটা আমরা কিভাবে বের করব? এই মোচড় সৃষ্টিকারী বলটার মান দেওয়া আছে। তো আমরা জানি এই যদি হয় একটা বাহু এবং দুই মাথায় যদি লম্বভাবে ফোর্স দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কাপল হবে ওই বল এর মান এবং বাহুর আর্ম, মানে লেংথ অফ দ্য আর্ম, পুরো বাহুটার দৈর্ঘ্য। এখানে দেওয়া আছে হচ্ছে 0.2 মিটার, তাহলে আমরা সেই লেংথ অফ দ্য আর্ম 0.2 আর ফোর্সের ভ্যালু F মোচড় এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা এই কাপলটার মান বের করে ফেললাম। তো টর্ক ইকুয়াল টু তাহলে ওখান থেকে আমরা বের করে ফেললাম যে 0.2 ইন্টু F মোচড়। আর ডান পাশে তাকিয়ে দেখো এই আর হচ্ছে এই যে আমাদের গিভেন ব্যাস, এটার অর্ধেক হচ্ছে রেডিয়াস, থিটা দেওয়া আছে 70 ডিগ্রি। অবভিয়াসলি মনে রাখবা 70 ডিগ্রিকে আমাদের পাই বাই 180 করে অবশ্যই রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। এল তো দেওয়াই আছে, কত হাইট 1 মিটার। এখান থেকে তাহলে সলভ করলে কোনটা বের হয়ে আসবে? এটা। তো ওয়াই জানলাম, এটা জানলাম, তাদের সঙ্গে আয়তন গুণাঙ্ক সিগমার কি রিলেশন। তো এই জন্যই অঙ্কটা স্পেশাল, তোমরা দুইটা স্পেশাল রিলেশন এখন থেকে মনে রাখবা। তো তোমাদের এই দুইটা খুব ইম্পর্টেন্ট রিলেশন সবসময় মনে রাখতে হবে, এটার প্রমাণ তোমরা একটু ঘাটাঘাটি করলেই পাবা। আর আমি সময় পেলে হয়তো কোনো একটা লেকচার ভিডিওতে হয়তো দেখাবো, কিন্তু তোমরা মনে রাখলেই চলবে। ইয়াং এর গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, পয়সনের রেশিও, আর এখানে হচ্ছে ক্রিন্তন বিকৃতির গুণাঙ্ক। তো এই সবকটার মধ্যে একটা ইন্টার রিলেশন আছে, y সমান 3k 1 - 2 সিগমা। তাহলে আমরা এইমাত্র বের করলাম y ইটা, তাহলে এখান থেকে অবশ্যই কি বের হয়ে আসবে? সিগমা। সেই সিগমা আর y ইনপুট দিলে কি বের হয়ে আসবে? k। তো এখানে আসলে আমরা সব পাচ্ছি y ইটা সিগমা k।